ক্লাস অনেক করছেন। এখন ওই খুব ভূমিকার মনে হয় প্রয়োজন নাই। মোটামুটি আপনাদের সবার সাথেই ইন্টারেকশন হইছে। আজকে যারা অ্যাটেন্ড করতেছেন সবাই হচ্ছে নেক্সট আ যে পরীক্ষাগুলা হবে সেই পরীক্ষাগুলায় আপনারা অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, যারা এখানে কিছু স্টুডেন্ট আছেন যারা হচ্ছে এইবারই পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন এই অক্টোবরেই। আর কেউ হয়তো হচ্ছে সামনে যে পরীক্ষাটা হবে রেগুলার ব্যাচের সেই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? তো আপনাদের এই জিনিসটার ফোকাস হচ্ছে রিটেন এক্সাম। এখানে দেখেন একটা কথা বলি যে পরীক্ষা পাসটা ইম্পোর্টেন্ট যদি আপনাদের নলেজ গেদার তো করা লাগবেই। কিন্তু পরীক্ষা যখন কাছাকাছি আসে তখন পরীক্ষা পাস করাটা জরুরি। পরীক্ষা পাস করার জন্য আপনাদের ওই যে রিটেন পরীক্ষার যে সিস্টেম যেটা আছে সেটার সাথে ওরিয়েন্টেশন এর জন্য চিন্তা করেছিলাম যে কিছু কাজ হয়তো আপনাদের নিতে সুবিধা হবে। আচ্ছা আমি বলি যে আপনাদের যে রিটেন পরীক্ষার যে ফরমেট দেখেন আপনারা এখানে যারা আছেন সবাই হচ্ছে গিয়ে ২০১২ র পরের যে সিলেবাস ১২ থেকে যে সিলেবাসটা ইন্ট্রোডিউস হইছে তার আ আ এই সিলেবাসে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আগে আমরা যে পরীক্ষাগুলো নিতাম ১২ র আগে আপনাদের সিলেবাস একই ছিল কিন্তু প্রশ্নের ফরমেটটা ছিল একটু অন্যরকম। এখানে আ সার্জারি পরীক্ষায় পেপার 1 এ ৪ টা গ্রুপ থাকতো। প্রত্যেক গ্রুপে ৬ টা কোয়েশ্চেন থাকতো এবং বলা থাকতো যে প্রতি গ্রুপ থেকে ৫ টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। আর ১২ র পর থেকে প্রশ্নের ফরমেটটা একটু চেঞ্জ হইছে। সেই ফরমেটে বলা হইছে যে এখানে প্রত্যেক গ্রুপে ৬ টা কোয়েশ্চেন থাকবে আগের মতোই। কিন্তু এখানে সাধারণত হচ্ছে এসএকিউ উইথ সিনারিও। সবগুলা প্রশ্নই শর্ট আনসার কোয়েশ্চেন। কিন্তু সিনারিও সহ ৩ টা প্রশ্ন থাকবে যেগুলা কম্পালসরি। আপনারা যদি গত ২ বছরের প্রশ্ন দেখেন ১৮ এবং ১৯ এর প্রশ্ন আমি যারা নতুন ব্যাচ আসছেন তাদের আমি প্রশ্নগুলা গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, দেখবেন যে প্রত্যেক গ্রুপে কিন্তু শেষ ৩ টা কোয়েশ্চেন কম্পালসরি এবং ওই ৩ টা কোয়েশ্চেন ইউজুয়ালি সিনারিও বেসড থাকে। শুধুমাত্র হয়তো ২-১ টা ব্যতিক্রম থাকে যেমন ১ম গ্রুপে একটু ব্যতিক্রম থাকতে পারে। আর 2nd হচ্ছে যে এসএকিউ উইথআউট সিনারিও ৩ টা কোয়েশ্চেন থাকে। সেখান থেকে যে আনসার 2 আউট অফ 3 সেই ৩ টা থেকে ২ টার প্রশ্ন ২ টার উত্তর আপনাদের করতে হয়। প্রত্যেক প্রশ্নে থাকে 3.5 মার্কস। আপনি যদি হচ্ছে টাইমটাকে আ ডিভাইড করেন তাইলে আপনাদের টোটাল টাইম থাকে 2 হাওয়ার এন্ড 40 মিনিটস অর্থাৎ 160 মিনিটস। আর 20 কোয়েশ্চেন আনসার করতে হয়। প্রত্যেকটায় ৩ টা স্টেমের মতো থাকে। তাইলে আপনার একটা আমরা যে কোয়েশ্চেন বলি সেই কোয়েশ্চেনে 8 মিনিটের মতো পাওয়া যায়। এই 8 মিনিটে আসলে ৩ টা স্টেম আনসার করতে হয়। কোয়েশ্চেনের স্টেম A, B, C এইভাবে ভাগ করা থাকে। সাধারণত A তে হচ্ছে আপনাদের মার্ক থাকে 1, B তে থাকে 1 এবং C যেটা থাকে সেটাতে 1.5 টোটাল 3.5 মার্ক। আচ্ছা, এখানে আপনাদের আমি একটু দ্রুত যাবো কারণ আ আজকে ২ টা গ্রুপ নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। একটা হচ্ছে গ্রুপ A প্রিন্সিপাল অফ সার্জারি আরেকটা হচ্ছে গ্রুপ D। ঠিক আছে? এই ২ টা অংশ নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করার ইচ্ছা আছে। আর গ্রুপ A তে দেখেন প্রিন্সিপাল অফ সার্জারিতে যেটা থাকে শক, হেমোরেজ এবং ব্লাড ট্রান্সফিউশন থাকে। দেন ইনফেকশন, প্রিভেনশন অফ ইনফেকশন, wounds, ম্যানেজমেন্ট অফ wounds, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, ফ্লুইড ইলেক্ট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। আর স্কিন লেশন গুলা থাকে, বার্নস থাকে, টিউমার থাকে। হুম? বা নিওপ্লাসিয়া যেটা ব্যাপারটা বলতে গেলে যদি নিওপ্লাসিয়া আমরা বলি সেটাই বেটার হয় থাকে। তো এই টপিকস গুলার উপরে সাধারণত গ্রুপের ৬ টা কোয়েশ্চন দেওয়া হয়। মানে আমরা যদি দ্রুত হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করি, এখানে শক, হেমোরেজ, ব্লাড ট্রান্সফিউশন এটাকে আমরা একসাথে রেখেছি। ঠিক আছে? শক, হেমোরেজ আমাদের মেরিনামে একই চ্যাপ্টারে আছে। ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন হয়তো আলাদা একটা চ্যাপ্টারে আছে। কিন্তু সেটাকে যদি আমরা একসাথে চিন্তা করি কারণ হেমোরেজের সাথে ব্লাড ট্রান্সফিউশন খুবই রিলেটেড। তো ইউজুয়ালি দেখেন যে প্যাথোফিজিওলজি যে কোয়েশ্চেন গুলা থাকে, এখন বেশিরভাগ কোয়েশ্চেন আপনাদের এই যে যেগুলা নন সিনারিও বেসড সেগুলা কিন্তু আপনাদের নলেজ কম্পোনেন্টটা আ দেখা হয়। নলেজ কম্পোনেন্টে এটিওলজি ধরনের জিনিসই বেশি থাকে। ক্লাসিফিকেশন থাকে, এটিওলজি থাকে। যেমন শকের ক্ষেত্রে আপনাদের এটা
সিম্পল কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ শক এন্ড ক্লাসিফাই শক। এইগুলা দেখেন আপনারা যখন কোয়েশ্চেন সলভ করতে যান, আ আপনারা যে বইটা পড়েন বা যে গাইডটা পড়েন, একেকজন তো একেকভাবে পড়েন, অসুবিধা নাই। কিন্তু এই জিনিসগুলোতে এই কথাগুলো এনাফ থাকে। সিনারিও বেসড জিনিসগুলা কিন্তু বেশি থাকে না। আর যেটা একটু ডিফিকাল্টিজ হয় যে একেকটা ইউনিভার্সিটি বা একটা মেডিকেল কলেজের টিচাররা একেক স্টাইলে প্রশ্ন করেন। তো এই কিছু ইউনিক প্রশ্ন কিন্তু আপনি হয়তো দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের সাথে শাহজালাল ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন যেগুলা হয় সেগুলা কম্পেয়ার করলে দেখবেন যে ২ জায়গায় কিছু ইউনিক প্রশ্ন হয়। তো এই কারণে যেন পরীক্ষায় আনসার করতে পারেন অন্ততপক্ষে যে কিছু জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। যেমন প্যাথোফিজিওলজি অফ সেপটিক শক। দেখেন হেমোরেজিক শক থেকে কেন শক হয়? সহজ কথা ব্লাড ভলিউম লস হইতেছে, ভেসেলের ভলিউম আ ডিক্রিজ হইতেছে। সেখানে কিন্তু আর আপনার আ এই প্যাথোফিজিওলজি বলার খুব বেশি সুযোগ থাকে না। কিন্তু সেপটিক শকের ক্ষেত্রে প্যাথোফিজিওলজি লিটল বিট ডিফারেন্ট। এখানে একটা ইনফেকশন, ঠিক আছে? প্রাইমারি আ কজ হচ্ছে একটা ইনফেকশন। এই ইনফেকশনে কি হয় যে সেপটিক শকের পরে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া হয়। তারা কি রিলিজ করে? এন্ডোটক্সিন রিলিজ করে। এন্ডোটক্সিন রিলিজের সময় করার পরে ২ টা জিনিস হয়। ২ টা মেজর চেঞ্জ হয়। একটা হচ্ছে গিয়ে তার হরমোনাল কম্পোনেন্ট যেগুলা আছে সেগুলাতে আপনার চেঞ্জ হয় যেমন সাইটোকাইনস অর এনি আদার ইনফ্লামেটরি মেডিয়েটরস সেগুলা আসে। আর যেগুলো আছে সেলুলার কম্পোনেন্ট এ চেঞ্জ হয়। সেলুলার কম্পোনেন্ট এ নিউট্রোফিল গুলো আসে ম্যাক্রোফেজ আ সেকেন্ডারিলি ম্যাক্রোফেজ আসে। আল্টিমেটলি যেটা হয় যে আপনার উম পেরিফেরাল ভাস্কুলার লিকেজ হয়। যেটাকে বলি আমরা শান্ট বলি। ঠিক আছে? শান্টিং এর কারণে তখন হচ্ছে তার যে আ সার্কুলেটরি যে ভলিউমটা থাকার কথা ছিল, ঠিক আছে? ফাংশনাল সার্কুলেটরি ভলিউম সেইটা লস হয়। এই কারণেই শকে যায়। এইটার একটা স্পেসিফিক আ নমেনক্লেচার হইলো যে ওয়ার্ম শক। সেপটিক শকের সাধারণত বিভিন্ন স্টেজ থাকে। ইনিশিয়াল স্টেজে এটা ওয়ার্ম শক থাকে। এইটাই হচ্ছে হেমোরেজিক শকের সাথে একটা মানে বড় ডিফারেন্স যে হেমোরেজিক শক যখন হয় আমরা পেরিফেরি হচ্ছে কোল্ড আর পেরিফেরি পাই। হাত-পা রুগী এসে বলে হাত-পা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু সেপটিক শকের একটা পিকচার দেওয়া হইতে পারে যে একটা পেশেন্ট মাল্টিপল ইনফেকশন তার ইনফেকশনের সাইন্স অফ ইনফেকশন নিয়ে আসছিল। অ্যা আফটার 1 উইক সে ডেভেলপ করলো যে তার উম উফ শখ নিয়া আপনার কাছে প্রেজেন্ট করলো। আপনি যখন এক্সামিনেশন করলেন তখন তার পেরিফেরিটা আপনি ওয়ার্মার পাইলেন। এটা কি ধরনের শখ হইতে পারে? তো ডেফিনিটলি এই পিকচার থেকে আমরা এই সেপটিক শককে চিন্তা করে নিতে হবে। তারপরে আপনারা এই যে প্যাথোফিজিওলজি দিবেন। প্যাথোফিজিওলজি লেখার সময় মনে রাখবেন যে ইট উইল বেটার টু রাইট ইট ইন এ আ লাইক এ ফ্লো চার্ট। ঠিক আছে? কারণ আপনাদের ওই যে বললাম যে ৩ টা স্টেম থাকে। প্রত্যেক স্টেমে হয়তো ১ অথবা লাস্ট স্টেমে হয়তো ১.৫ নাম্বার পাবেন। 1.5 মার্ক। এই জায়গায় বেশি লেখার সুযোগ নাই। আমার একটা গ্রস হিসাব হচ্ছে যে আপনি ১৮ থেকে ২০ লাইন লিখতে পারবেন। হুম? হাইয়েস্ট আপনি হচ্ছে গিয়ে ২ পৃষ্ঠার মতো লিখতে পারবেন। এর বেশি কিন্তু লেখা সম্ভব না। কারণ 20 কোয়েশন আপনাকে আনসার করতে হবে। ৩ টা স্টেম মিলেই হ্যাঁ, আপনি যদি প্রত্যেক পেইজে আপনি ১০ লাইনের মতো লেখেন, আপনি ২ পৃষ্ঠার মতো লিখতে পারবেন। কারো লেখা হয়তো একটু আ লার্জার হইতে পারে। বোল্ডার হইতে পারে। তখন হয়তো আপনারা কোন পেজে ৮ লাইন হয়তো লিখবেন। কিন্তু আল্টিমেটলি আপনি এই ১৮-২০ লাইনের ভিতর লেখা শেষ করতে হবে। এইটা যদি করতে যান তাইলে বেটার টু প্রেজেন্ট ইট ইন এ ফ্লো চার্ট। যে একটা ইনিশিয়াল ইনফেকশন দেন মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া এরকম তীর চিহ্ন দিয়ে দেখান যদি তাইলে এটা বেটার হয়। সেকেন্ড একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ইসচেমিয়া রিপারকিউশন ইনজুরি। ঠিক আছে? ইসচেমিয়া রিপারকিউশন ইনজুরি যে ইনিশিয়াল হচ্ছে যখন পেশেন্ট শকে থাকে তখন সে ইসচেমিয়া ডেভেলপ করে। দেন হচ্ছে আপনি যখন তাকে রিপারকিউশন এ যাবেন, তখন তার একটা ইনজুরি হয়। এই ইনজুরির প্যাথোফিজিওলজি আসে। আমি ডিটেইলস এ যাচ্ছি না। কারণ এই আ ১ম যে ইয়েটা থাকে, সেইখানে আসলে এই ধরনের কোয়েশ্চনই বেশি থাকে। এই কারণ এই প্রশ্নগুলো আপনারা বইতেও পাবেন। ২-১ টা জিনিস যদি আপনার মাথায় না থাকে, এই কারণে এই পয়েন্ট গুলা দেখানোর জন্য বলা যে এগুলা পরীক্ষায় আসে। আপনারা একটু যদি চার্ট গুলা তৈরি করে নেন, নিজেরা পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। আমাদের আজকে মেইন হাইলাইট কিন্তু যে সিনারিও বেসড কোয়েশন। সেগুলো আমরা একটু পরে যাব। তো এই পয়েন্ট গুলা একটু আমি বলে যাচ্ছি। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ হেমোরেজিক শক। দেখেন ম্যানেজমেন্ট অফ হেমোরেজিক শক
ইনিশিয়াল প্রাইমারি যেটা আমরা করি, প্রাইমারি রিসাসিটিভ ম্যানুভার, দেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাইট অফ হেমোরেজ, সব শেষে হচ্ছে আমরা হেমোরেজ কন্ট্রোল করি। এই ৩ হেডলাইনে, প্রত্যেক হেডলাইনের ভিতরে রিসাসিটিভ ম্যানুভারে হয়তো আপনারা এয়ারওয়ে ব্রিদিং এর কথা একটু লিখবেন। দেন হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন এর কথা লিখবেন। আইডেন্টিফিকেশন অফ সাইট অফ হেমোরেজ যদি এক্সটার্নাল হয় সেটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে স্টপ করবো এর পরের স্টেপে আসবে। আর ইন্টারনাল হইলে হয়তো আমাদের কিছু ইমেজিং এর মাধ্যমে, শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা যাইতে পারবো না। কিছু ইমেজিং আমাদের করতেই হবে। হুম? সেটা হইতে পারে আল্ট্রাসোনোগ্রাম হইতে পারে, সেটা সিটি স্ক্যান হইতে পারে। আচ্ছা। দেন হচ্ছে টাইপ অফ হেমোরেজ উইথ আন্ডারলাইং প্যাথোলজি। ঠিক আছে? এই যে প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, এই কথাগুলো কিন্তু আসে। বিশেষ করে সেকেন্ডারি হেমোরেজের যে আন্ডারলাইং প্যাথোলজি, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসছে। এটা একটু দেখে নিবেন। বেরিয়ে যাবে যেটুকু আছে এইটুকু যদি বলতে পারেন এনাফ। কিন্তু একটা টাইম ডিউরেশন, এখানে ২ টা জিনিস ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে তার টাইম ডিউরেশন। কোনটা কখন হচ্ছে আর কোনটার প্যাথোলজি কি। ঠিক আছে? সবশেষে ম্যানেজমেন্ট অফ হেমারেজ। এটা আমরা অলরেডি বলেছি ৩ টা প্রিন্সিপল। যে ইনিশিয়াল রিসাসিটেটিভ ম্যানুভার, সেকেন্ড হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ দ্য সাইট অফ দ্য হেমোরেজ, থার্ড হচ্ছে গিয়ে কন্ট্রোল অফ হেমোরেজ। আর কেউ যদি একটু ভালো নাম্বার পাইতে চান তাইলে ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন এর কথা লিখতে পারেন। ঠিক আছে? বেরিয়ে এক প্যারার মতো আছে আপনাদের এই হেমোরেজের চ্যাপ্টারে, একটু লিখতে পারেন। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন আর কিচ্ছু না। আমরা যখন হেমোরেজ হয় তখন আমরা অন্য অনেকগুলা ম্যানেজমেন্টের থেকেও পেশেন্টের লাইফ সেভিং, ঠিক আছে, ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, এইভাবে যাই। অনেকগুলা ইনজুরি আছে, সেই ইনজুরি গুলা কিন্তু অত তার জন্য লাইফ থ্রেটেনিং না, কিন্তু একটা ইনজুরি দেখা গেল যে এটা তার জন্য লাইফ থ্রেটেনিং, আপনাকে ওইটাই প্রায়োরিটাইজ করতে হবে। এই কারণে আমরা খুব দ্রুত রিসাসিটেশনে যাই। ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশনের একটা অংশ হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। সেখানে জাস্ট ড্যামেজটা কন্ট্রোল করা হয়, কন্টামিনেশন প্রিভেন্ট করা হয়, আর দেন হচ্ছে গিয়ে নাথিং মোর। এইভাবেই দেওয়া আছে, পরের একটা চ্যাপ্টারে আছে সেটা। আর সবশেষে ইন্ডিকেশন অফ ট্রান্সমিশন এন্ড কমপ্লিকেশন। ঠিক আছে? এখন এইখানে কি সিনারিও আসতে পারে কিনা? আসতে পারে। এই যে আমরা একটু আগে বললাম যে সেপটিক শক যেটা, সেখান থেকে একটা সিনারিও কিন্তু আসার সম্ভাবনা আছে। হেমোরেজিক শক, সেখান থেকে একটা সিনারিও আসতে পারে। হ্যাঁ? যে একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করলো, তার শরীরে হচ্ছে মাল্টিপল ল্যাসারেটেড ইনজুরি, অ্যা মেসিভ হেমোরেজ হচ্ছে, এক্সটার্নাল হেমোরেজ হচ্ছে। দেন পেশেন্টের একটা পিকচার, ক্লিনিক্যাল পিকচার দেওয়া হইলো যে তার পালস হয়তো টি অ্যা 100 বিট পার মিনিট, ব্লাড প্রেশার 80/40 or 80/60। এই জিনিসগুলা ইন্ডিকেট করে তার প্রেশার ফল করছে, ট্যাকিকার্ডিয়া প্রেজেন্ট, তার মানে সে শকে আছে। কারণ কি? ডেফিনিটলি ওই যে এক্সটার্নাল যে ব্লিডিং গুলা হইছে। এখন পরের প্রশ্নগুলা কিন্তু এইটার উপরেই বেস করে থাকবে। আচ্ছা, একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এসএকিউ তে নন সিনারিও বেসড যে কোয়েশ্চেন গুলা থাকে, সেই কোয়েশ্চেন গুলা কিন্তু ৩ টা স্টেম যে একই চ্যাপ্টার থেকে থাকবে এরকম না। আপনারা খেয়াল করে দেখবেন যে কোনটা হয়তো শর্ট হেমোরেজ থেকে এসেছে, কোনটা হয়তো ইনফেকশনের চ্যাপ্টার থেকে এসেছে। কিন্তু যে সিনারিও বেসড যে কোয়েশ্চেন গুলা থাকে সেটা কিন্তু স্পেসিফিক একটা সিনারিওর উপর। ওই সিনারিওর একটা হয়তো ডায়াগনোসিস আসছে, একটা অ্যাসেসমেন্ট আসছে, একটা ম্যানেজমেন্ট আসছে। হ্যাঁ? ওই সিনারিওর বাইরে কিন্তু থাকবে না। এটা আপনারা খেয়াল করবেন। সুতরাং সিনারিওতে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে তার ডায়াগনোসিস। এটাতে যদি আপনি পৌঁছাইতে পারেন বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটাতে যদি পৌঁছাইতে পারেন, পরের উত্তরগুলা আপনি খুঁচাইয়া লিখতে পারবেন। কিন্তু আপনার যদি ডায়াগনোসিস ভুল হয়, তখন কিন্তু দেখা যাবে যে পরের কোয়েশ্চেন গুলা আনসার করাটা a little bit difficult। আচ্ছা, একটা প্রশ্ন আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে নভেম্বর ২০১৯ এ এসেছিল আপনার গ্রুপ এ তে, যে a 40-year-old man got 2 units of blood transfusion. On the following day he developed oliguria, anemia and jaundice. ঠিক আছে? 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন করা হইছে, ফলোইং ডে তে সে অলিগুরিয়া, অ্যানিমিয়া এন্ড জন্ডিস ডেভেলপ করছে। এটাতে আপনাদের ডায়াগনোসিস কি হইতে পারে বলেন তো আমাকে? এনিওয়ান? এখানে যারা আছেন তারা একজন ডায়াগনোসিস বলেন তো। বলেন, অসুবিধা নাই। ব্লাড ট্রান্সফিউশন, এটা তো পরীক্ষার প্রশ্ন কিন্তু। পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে।
ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে, তারপরেই ফলোইং ডেতে সে অলিগুরিয়া ডেভেলপ করছে। ঠিক আছে? হ্যাঁ, এটাতে আপনাদের ডায়াগনোসিস কি হইতে পারে? মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, ভেরি গুড। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। কিন্তু আপনারা আরেকটু যদি সুন্দর করে বলেন তাইলে ইনকম্প্যাটিবিলিটি হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। বেরি ল্যাবে দেখবেন যে ট্রান্সফিউশনের কমপ্লিকেশন যেগুলো আছে সেটাকে ২ ভাগে ভাগ করে বলা হইছে। হ্যাঁ? একটা সিঙ্গেল ট্রান্সফিউশন আর আরেকটা হচ্ছে মেসিভ ট্রান্সফিউশন। এখন মেসিভ ট্রান্সফিউশন এর ডেফিনিশন একটু ডিফার করে। কিন্তু মনে রাখেন যে মেসিভ ট্রান্সফিউশন হচ্ছে এরকম যে আপনি যদি 4 আওয়ারের ভিতরে ৪ ঘন্টার ভিতরে হচ্ছে 50% অথবা মোর দেন 50% অফ টোটাল ব্লাড ভলিউম আপনি যদি রিপ্লেস করেন ট্রান্সফিউশনের মাধ্যমে সেটাকে বলে মেসিভ ট্রান্সফিউশন। এই ক্ষেত্রে দেখেন যে তাকে ২ ইউনিট দেওয়া হইছে। নিশ্চয়ই একই দিনে দেওয়া হইছে। কারণ বলা হয়েছে ফলোইং ডেতে। এটাকে আমরা কিন্তু সিঙ্গেল ট্রান্সফিউশন হিসেবে নিতে পারি। এই ক্ষেত্রে দেখেন সিঙ্গেল ট্রান্সফিউশন এর কমপ্লিকেশন গুলো আপনাদের তাইলে আইডেন্টিফাই করতে হবে। হুম? যেমন এই প্রশ্নের স্টেম গুলা ছিল এরকম, হোয়াট ইস ইউর ডায়াগনোসিস? লিস্ট ইটস প্রিডিসপোজিং ফ্যাক্টরস। ঠিক আছে? আচ্ছা। তো ডায়াগনোসিস ডেফিনিটলি আপনারা যেভাবে বলেছেন সেটা ঠিক আছে। কিন্তু বেরি ল্যাবের ল্যাঙ্গুয়েজে বলতে পারলে ভালো। হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, ইনকম্প্যাটিবিলিটি হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন এইভাবে বলতে পারলে ভালো। কারণ তার এনিমিয়াও আছে। তার মানে স্বাভাবিক যে ব্লাড দেওয়ার পর রিপ্লেস করার পরেও কিন্তু সে এনিমিক। আবার জন্ডিস ডেভেলপ করছে। এখন মনে রাখবেন যে জন্ডিসের একটা বিভিন্ন কজ আমরা জানি। সেটাকে আমরা প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক এইভাবে অনেক সময় ভাগ করে থাকি। প্রি হেপাটিক কজ হচ্ছে হিমোলাইসিস। আর অলিগুরিয়াতে সাধারণত কি হচ্ছে পেশেন্ট যদি শকে থাকে অথবা তার রেনাল ফেইলিউর হয়, হ্যাঁ? তখন সে এমনিতেই অলিগুরিয়া নিয়ে আসবে। আচ্ছা। তাইলে এই জিনিসগুলা আপনারা এইভাবে একটু যদি আ পয়েন্ট আউট করে লেখেন তাইলে আ চিন্তা করে আপনারা আ লেখেন পরীক্ষায় তাইলে ভালো। উত্তর কিন্তু আপনাদের জানা আছে। এরপরের প্রশ্নগুলোর উত্তর দেখবেন আপনাদের জানা আছে। কিন্তু এই যে ডায়াগনোসিস যেটা সেটাই হচ্ছে ডিফিকাল্ট। আচ্ছা। দেন চ্যাপ্টার যেটা আসবে সেটা হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? থট, হেমোরেজ, ব্লাড ট্রান্সফিউশন। আবার খেয়াল করেন, আমি এই প্রেজেন্টেশনটা আপনাদের দিয়ে দিব। হ্যাঁ? এটা জাস্ট দেওয়া হচ্ছে আপনাদের মাথায় রাখার জন্য। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি যখন আপনাদের চ্যাপ্টার বা প্রশ্নগুলা দেখে গেছি, আমার কাছে মনে হইছে এই জিনিসগুলা সচরাচর আপনাদের চোখের বাইরে থেকে যায়। আপনাদের গাইড বই যেগুলা লেখা হইছে সেগুলা এস ইউজুয়াল প্রশ্নের জন্য। এইখানে যে প্রশ্নগুলা দেওয়া হইছে বা যেভাবে দেওয়া আছে এইভাবে অনেক সময় আ দেওয়া নাই। কিছু প্রশ্ন দেওয়া নাই। যেমন প্যাথোফিজিওলজি অফ সেপটিক শক বা ইসচেমিয়া রিপারফিউশন ইনজুরি এটা তো ওইভাবে আপনাদের মাথায় নাই। কিন্তু এইটা মনে রাখতে হবে যে এইখানে উম এই জিনিসগুলাকে আপনার prioritize করতে হবে। একবার হইলেও দেখে যাইতে হবে। না দেখে গেলেই দেখা যাবে এটা পরীক্ষায় আসলে একদম ব্ল্যাংক থাকবে। বিশেষ করে ইসচেমিয়া রিপারফিউশন ইনজুরি একদম ব্ল্যাংক থেকে যায় অনেক সময়। ইনফেকশন, প্রিভেনশন অফ ইনফেকশন। দেখেন সেইখানে অ্যাবসেস, সেলুলাইটিস, গ্যাস গ্যাংগ্রিন, টিটানাস এই জিনিসগুলা একটু আপনারা ভালো করে দেখে রাখবেন। কেন এখানের এই বেশিরভাগ প্রশ্নই থাকে ডেফিনিশনে। অ্যাবসেস এর ডেফিনিশন, সেলুলাইটিস এর ডেফিনিশন, গ্যাস গ্যাংগ্রিনের ডেফিনিশন, টিটেনাসের ডেফিনিশন। আচ্ছা, টিটেনাসের ডেফিনিশন এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে টিটেনাস থেকে কিন্তু ক্লিনিক্যাল একটা পিকচারও অনেক সময় দেওয়া হয়। ঠিক আছে? হ্যালো, কেউ কি কিছু বলবেন? এনিওয়ান? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা। তো টিটেনাসের একটা জিনিস জরুরি। যেমন আমি একটা প্রশ্ন বলি সেটা হচ্ছে আপনাদের নভেম্বর ২০১৮ তে এসেছে। হ্যাঁ? যে a 45-year-old man got admitted in surgical ward with contaminated lacerated injury in his both legs following road traffic accident within 6 hours of injury. তাইলে দেখেন যে মধ্যবয়স্ক একজন ব্যক্তি সার্জারি ওয়ার্ডে ভর্তি হইছে contaminated lacerated injury। হ্যাঁ? অর্থাৎ এইটাকে অনেক সময় আমরা ঠিক আছে বলি soiled wound। আচ্ছা। ফলোইং আরটিএ আমরা কজটা জানলাম যেটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট উইদিন 6 আওয়ার অফ ইনজুরি তার যে ইনজুরির 6 ঘন্টার ভিতরে তিনি ভর্তি হয়েছেন
এইখানে দেখেন প্রশ্নগুলো সাজানো হইছে এইভাবে। Outline the resuscitative measure to be taken for this patient. How will you treat the wound? এবং ৩ নাম্বার কোয়েশ্চনটা দেখেন টিটেনাস থেকে দেওয়া বা টিটেনাস প্রোফাইলাক্সিস থেকে দেওয়া। How will you prevent tetanus in this patient if the immunization status is not known? আচ্ছা, এখানে দেখেন তাইলে টিটেনাসের প্রোফাইলাক্সিস যে জিনিসটা আছে সেইটা আমাদের জানতে হবে। এবং প্রোফাইলাক্সিস এর জিনিসটা ২ রকম হইতে পারে। বা আরেকটু যদি আমরা এক্সটেন্ড করে বলি ৩ রকম হইতে পারে। একটা হচ্ছে যে তার টিটেনাস প্রোফাইলাক্সিস নেওয়া আছে এবং এটা তাকে লাইফ টাইম হচ্ছে গিয়ে উম লাইফ টাইম প্রিভেনশন দিবে। সাধারণত বলা হয় যে ৫ ডোজের যে টিটেনাস ভ্যাকসিনেশন সেটা লাইফ টাইম তার প্রিভেনশন দেয়। ঠিক আছে? বা আ আপনার প্রোটেকশন দেয়। কিন্তু যদি এর থেকে কম হয় তাইলে কিন্তু তাকে তার 2nd সার্চ করতে হয় যে তার বুস্টার ডোজ আছে কিনা। ঠিক আছে? একটা হচ্ছে ফুললি ইমিউনাইজ হইতে পারে টিটেনাস এর ক্ষেত্রে। যে তার ৫ টা ডোজই দেওয়া আছে। তার মানে এখানে কিন্তু আর আপনার টিটেনাস এর জন্য তাকে আ কোন রকম প্রোফাইলাক্সিস এর আর প্রয়োজন নাই। হুম? কিন্তু যদি টিটেনাস এর ৫ ডোজ কমপ্লিট করা না থাকে, অর্থাৎ পার্শিয়ালি ইমিউনাইজ থাকে, তখন আপনাকে কি করতে হবে? তাকে একটা বুস্টার ডোজ দিতে হবে। হুম? যে পার্শিয়ালি ইমিউনাইজ তাকে একটা বুস্টার ডোজ দিতে হবে। 3rd হচ্ছে যদি তার স্ট্যাটাসই আননোন থাকে। অর্থাৎ আপনি জানেন না তার টিটেনাসের কোনো প্রোফাইলাক্সিস নেয়া আছে কিনা। এইসব ক্ষেত্রে আমরা ধরে নেই যে তার প্রোফাইলাক্সিস নেয়া নাই। তখন আপনাকে কি করতে হবে? টিটেনাসের প্রোফাইলাক্সিস এর জন্য, প্রিভেনশন এর জন্য তাকে ইমিউনোগ্লোবুলিন যেটা আমরা বলি টিআইজি বা টিটেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা এবং টিটেনাস টক্সয়েড অর্থাৎ ভ্যাকসিন যেটা সেটা ২ টাই আপনাকে তাকে দিতে হবে। কারণ সেইখানে কিন্তু আপনি আমাদের যে প্রাইমারি প্রোটেকশন সেটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে হবে। সেকেন্ডারি যে আমাদের অ্যান্টিবডি ডেভেলপ করবে সেটা কিন্তু ওই তার ভ্যাকসিন থেকে আসবে। তাইলে এইখানে এই ৩ ভাগে ভাগ করে আপনারা বলবেন। একটা হচ্ছে ইমিউনাইজেশন সেটা যদি নোন থাকে তাইলে কি করবেন? যেমন এখানে আননোন বলা আছে প্রশ্নে। তাইলে তো আপনাদের একটা রাস্তাতেই বলল যে আননোন থাকলে আপনি কি করবেন? এটা লিখলে আপনি উত্তর পেয়ে যাবেন। কিন্তু যদি প্রোফাইলাক্সিস থাকে তাইলে এই ৩ টা ভাগে আপনাদের ভাগ করে বলতে হবে। আচ্ছা, মেথড অফ স্টেরিলাইজেশন, প্রিন্সিপলস অফ অটোক্লেভ। মেথড অফ স্টেরিলাইজেশন আমরা মাইক্রোবায়োলজি যেটুকু পড়ছি সেটাকে একবার রিকল করে নিবেন। এটা থেকে প্রত্যেকবারই পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। ঠিক আছে? প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন থাকে। এবং প্রিন্সিপলস অফ অটোক্লেভ সেভারাল টাইমস পরীক্ষায় রিপিটেডলি আসছে। ঠিক আছে? হ্যাঁ? যে একটা পরীক্ষায় গেপ দিয়ে আরেকটা পরীক্ষায় আসছে। সুতরাং অটোক্লেভের প্রিন্সিপল পড়ে নিবেন। এখানের মেইন কথাটা হচ্ছে অটোক্লেভের যে আমরা ল্যাটেন্ট হিটটা ইউজ করি। ঠিক আছে? আমরা প্রেশার যখন বাড়াই তখন তার বয়েলিং পয়েন্টটা ওয়াটারের বয়েলিং পয়েন্টটা ইনক্রিজ করে। তাই তো? নাইলে তো ওয়াটার বয়েল হয় হচ্ছে গিয়ে 100 ডিগ্রিতে। আমরা তাকে 121 ডিগ্রিতে নিতে পারতাম না। সুতরাং আমাদের প্রেশার দিতে হয়। তাইলে এখানে একটা প্রেশারের ফ্যাক্টর আছে, আরেকটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। এই বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করলো যে এত টেম্পারেচার আমরা নিলাম। নিলে লাভ কি হইলো? যে ল্যাটেন্ট হিটটা রিলিজ করে। ঠিক আছে? এই ল্যাটেন্ট হিটের কারণেই কিন্তু এই এক্সেসিভ ল্যাটেন্ট হিটের কারণেই আমরা ব্যাকটেরিয়া অ্যান্ড ইটস স্পোর ২ টাই কিল হয়। এসএসআই অর্থাৎ সার্জিক্যাল সাইট ইনফেকশন এটার ডেফিনিশন গুলো আপনারা দেখে নিবেন। ঠিক আছে? হ্যাঁ? সুপারফিশিয়াল এসএসআই আছে, অর্গান স্পেসিফিক আছে। এই জিনিসগুলো একটা ভাগ ক্লাসিফিকেশন আর তার ডেফিনিশন দেখে নিবেন। আর সার্স এর একটা ক্লাসিফিকেশন বেরিলাবে আছে। ঠিক আছে? আপনারা একটু দেখে নিবেন। আর সবশেষে অনেক সময় প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট এটাতে আসে। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক এর ক্ষেত্রে মনে রাখবেন যেসব ইলেকটিভ সার্জারি, হুম? দেয়ার ইস নো ইনফেকশন প্রেজেন্ট টিল নাও। কিন্তু আমরা একটা সার্জারি করতেছি, সেই সার্জারিতে কি হবে? আমরা যখন স্কিনে ইনসিশন দিব, তখন দেয়ার মে বি কন্টামিনেশন। কারণ স্কিনের যে নরমাল ফ্লোরা থাকে, স্টেপ ওরিয়াস মনে করেন, সেটা কিন্তু স্কিনে থাকার কথা। কিন্তু সেটা যদি হচ্ছে গিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যায়, তখন সেটা কিন্তু আর নরমাল ফ্লোরা থাকবে না। এমনিভাবে গাটের নরমাল ফ্লোরা হচ্ছে ইকোলাই। সেটা যদি গাট থেকে কোনো কারণে লিকেজ হচ্ছে, মনে করেন আমরা গ্যাস্ট্রোজেনিওস্টমি করতেছি। তখন কি হবে? এই যে আমাদের ইন্টেস্টাইনে যে নরমাল ফ্লোরা ই ইকোলাই সেটা কিন্তু রিলিজ হইতে পারে। এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকার কথা, ইন্টেস্টাইনের ভিতরে থাকার কথা। এইসব ক্ষেত্রে আমরা যে প্রিভেনশন এর জন্য যে অ্যান্টিবায়োটিক দেই সেটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক।
আর অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট হচ্ছে অলরেডি দেয়ার ইজ অ্যান ইনফেকশন। পেশেন্ট অলরেডি ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করছে। এখানে পিকচারটা থাকতে পারে যে সে রেইজ টেম্পারেচার নিয়ে আসছে। তার সাথে তার WBC কাউন্ট হয়তো রেইজ থাকবে। এই ক্ষেত্রে আমরা যে তা আ ট্রিটমেন্ট নেই, অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট নেই। এইটাই হচ্ছে গিয়ে এই অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্টের ব্যাপার। আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। হ্যাঁ? এই অ্যান্টিবায়োটিকটা তখন কিন্তু আর প্রোফাইলেক্সিস না। এটা হচ্ছে গিয়ে ফর দ্য পারপাস অফ ট্রিটমেন্ট, নট ফর দ্য পারপাস অফ প্রিভেনশন। এটাকে অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট বলতেছে। এই জিনিসটা অনেক সময় প্যাচ লাগে যে আমরা অপারেশনের আগে যে অ্যান্টিবায়োটিকটা দেই সেটা কি? আর ইনফেকশনের সময় যে অ্যান্টিবায়োটিক দিই সেটা কি? দেখেন ওন ম্যানেজমেন্ট অফ ওন্ড, ঠিক আছে? এই ক্ষেত্রে এই যে অলরেডি আমরা একটা প্রশ্ন দেখেছি লং কোয়েশনে যে কন্টামিনেটেড সয়েল রোড নিয়ে আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর পরে উইদিন 6 আওয়ার। এই ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট কি হবে? দেখেন এই ওন্ড এর ক্ষেত্রে বেরিল্যাবে একটা বক্স করে দেওয়া আছে। হুম? আপনারা যদি ওই বক্সটা ফলো করেন, ঠিক আছে? তাইলে ইট উইল বেটার। হুম? আপনারা যদি ওই বক্সটা একটু পড়ে নেন, তাইলে তখন দেখবেন যে এই চ্যাপ্টার এই আ ইয়েটা প্রশ্নটা উত্তর করা সহজ। হুম, যে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউটন সেখানে শুরু হয় হচ্ছে গিয়া ক্লিনজিং দিয়ে। দেন এক্সপ্লোরেশন অ্যান্ড ডায়াগনোসিস। 3rd স্টেপ হচ্ছে ডেব্রাইডমেন্ট। 4th স্টেপ হচ্ছে রিপেয়ার অফ স্ট্রাকচার। 5th হচ্ছে রিপ্লেসমেন্ট অফ লস্ট টিস্যু where indicated। আচ্ছা, 6 হচ্ছে স্কিন কভার ইফ রিকোয়ার্ড। 7 স্কিন ক্লোজার উইথআউট টেনশন। আর লাস্ট অফ all of the above with careful tissue handling and meticulous technique। এইটা যখনই আপনাদের ম্যানেজমেন্টের কথা আসবে একিউটনের এই যে প্রিন্সিপলটা যদি আপনারা লিখে দেন তাইলে পরীক্ষায় নাম্বার আসে। আর কিছু স্পেসিফিক ইনজুরি আসে যেটা শর্ট নোট হিসাবে ১ নাম্বারের প্র ১ নাম্বার ইয়ে দিয়া ওয়েটেজ দিয়া একটা প্রশ্ন থাকতে পারে যেমন ডিগ্লোভিং ইনজুরি বা কম্পার্টমেন্টাল সিনড্রোম, প্রেশার সোর। এই ৩ টা আপনারা লেখার চেষ্টা করবেন। নোট করার চেষ্টা করবেন। আর কিলয়েড এবং হাইপারট্রফিক স্কার এটা সেভারাল টাইমস আসছে, ২ টার ডিফারেন্স আসছে। ঠিক আছে? দেখেন হাইপারট্রফিক স্কার হচ্ছে যে উম এক্সেসিভ যখন হচ্ছে আমাদের হিলিং হবে তখন কি হয়? ফাইব্রোসিস হয়। হ্যাঁ? আমাদের স্কারটা হচ্ছে প্রমিনেন্ট একটা স্কার তৈরি হয়। কিন্তু সেই স্কারটা নরমাল যে ইনসিশন যেটা বা ইনজুরির যে সাইট থাকে, ইনসিশন বলতেছি সার্জিক্যাল ক্ষেত্রে। আর অনেক সময় আছে তো একটা ইনজুরি থেকেও আসতে পারে। একটা বাচ্চা সাইকেল চালাইতে গেছে, পড়ে গেছে বা হাঁটতে গেছে, পড়ে গেছে, তার হাঁটু ছিলে গেছে। তো এটা তো আর সার্জিক্যাল ইনসিশন থেকে আসে নাই। কিন্তু ওই জায়গায়ও কিন্তু হাইপারট্রফিক স্কার হইতে পারে। তাইলে এক্সেসিভ যখন হচ্ছে আমাদের হিলিং হয় তখন এরকম হাইপারট্রফিক স্কার হয়। কিন্তু এই স্কারটা কখনো ইনসিশন সাইট বা ইনজুরি সাইটের বাইরে যাবে না। কিন্তু কিলয়েড হইলো তখনই যখন এই এক্সেসিভ হিলিং এর কারণে যে স্কার তৈরি হবে, সেই স্কারটা যখন হচ্ছে তার ইনজুরি অথবা ইনসিশন সাইটের বাইরে চলে যাবে, বিয়ন্ড দ্য বাউন্ডারি, তখন সেটাকে আমরা কিলয়েড বলি। এটা খুবই কমন হচ্ছে বার্নের ক্ষেত্রে। হুম? বার্নের ক্ষেত্রে কিলয়েড তৈরি হওয়া খুবই কমন। আচ্ছা, এই ২ টার ডিফারেন্সটা একটু আপনারা দেখে নিবেন। এটা কিন্তু ডেইলি ল্যাবেই আছে। ঠিক আছে? এটা ডিফারেন্সটা আসে পরীক্ষায়। দেন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এর ভিতরে কতগুলা কমপ্লিকেশন হচ্ছে জরুরি। একটা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া, ডায়াবেটিস মেলিটাস। এখন ডায়াব এ এটা চ্যাপ্টারটা আসলে বেরিয়ে যাবে আছে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট হিসাবে। হুম? কিন্তু এই ৩ টা টার্ম আপনারা একটু দেখে নিবেন। যেমন আমি দেখি আপনাদের একটা প্রশ্ন মনে হয় এসেছিল ডিবিটি থেকেই। হ্যাঁ, এই যে এটা প্রশ্নটা আসছে হচ্ছে নভেম্বর ২০১৯ এ। A 70-year-old man has undergone partial gastrectomy for carcinoma stomach. On the 12th postoperative day, he developed swelling of his right leg with mild pyrexia। ৭০ বছর বয়সের একজন মানুষ তার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে
কার্সিনোমা স্টমাকের জন্য। হ্যাঁ, 12 পোস্ট অপারেটিভ ডেতে সে ডেভেলপ করছে কি ইউনিল্যাটারাল লেগ সুয়েলিং আর মাইল্ড পাইরেক্সিয়া। এটা ডায়াগনোসিস কি প্রশ্নগুলো ছিল এরকম যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? লিস্ট ইটস প্রিডিসপোজিং ফ্যাক্টরস। হাউ দিস কমপ্লিকেশন কুড হ্যাভ বিন প্রিভেন্টেড। রাইট ইন শর্ট দ্য ট্রিটমেন্ট অফ দিস কন্ডিশন। দেখেন ডিবিটির হচ্ছে প্রিভেনশন ভেরি ল্যাবে একটা বক্সের মতো আছে। আপনারা একটু দেখে নিবেন। স্যাররা যে রেগুলার ক্লাস হইছে ব্লকের ক্লাস সেখানে এই জিনিসগুলা বলছেন। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা এই ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের যে কথাগুলো আছে সেটা লিখবেন। একটা হচ্ছে এল্ডারলি এজ, তার 70 ইয়ার ওল্ড ম্যান, লং সার্জারি যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে এটা বড় সার্জারি। থার্ড হচ্ছে গিয়ে তার অলরেডি একটা মেলিগনেন্সি আছে। ঠিক আছে? হুম? তো দেখেন এগুলাই কিন্তু তার জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। ঠিক আছে? এই কথাগুলা আর আরেকটা জিনিস থাকে যে প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিভিটি অর পিটি। ঠিক আছে? ডিপ ভেইন থ্রম্বোসিস থাকতে পারে। যদি থাকলে প্রিভিয়াস হিস্ট্রি থাকে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। আর পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়াকে আপনারা একটু ভাগ করে নিবেন। ইনিশিয়ালি পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া যদি ফার্স্ট ডে তে হয়, যদি ফিফথ ডে তে হয়, যদি 7 ডে তে হয়, একেকটার কিন্তু একেক রকম হয়। যেমন ফার্স্ট ডে তে যদি তার পাইরেক্সিয়া ডেভেলপ করে তাইলে তখন কিন্তু সেটা ওন ইনফেকশন থেকে আসবে না। তার একটা প্রি এক্সিস্টিং ইনফেকশন ছিল। সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, আদার ইনফেকশন হইতে পারে। সেইটার কারণে তার পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া ডেভেলপ করছে। সাধারণত যে ইলেকটিভ সার্জারি সেইখানে ফার্স্ট ডে তে পোস্ট পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া ডেভেলপ করে না। যদি সেকেন্ড ও থার্ড ডে তে পাইরেক্সিয়া ডেভেলপ করে তখনও কিন্তু বুঝতে হবে যে ওন ইনফেকশন থেকে না। হ্যাঁ? সেটা সাধারণত রেসপিরেটরি কজ থাকে। অ্যাটেলেক্সিস হয়, লাং অ্যাটেলেক্সিস হয়। তখন পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া ডেভেলপ করতে পারে। আর সাধারণত আফটার থার্ড ডে তে যেটা পাইরেক্সিয়া ডেভেলপ করে ইউজুয়ালি সেটা ওন ইনফেকশন হতে পারে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। ঠিক আছে? একটা পিকচার দেয়া থাকতে পারে। আর ডায়াবেটিসের ম্যানেজমেন্ট যেটা আছে, পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এটা একটু দেখে নিতে পারলে ভালো। ফ্লুইড ইলেক্ট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স। এখানে অনেকগুলা মানে চাইলে পড়তে গেলে অনেক বেশি আপনাদের পড়তে হবে। কিন্তু আপনারা কতগুলা জিনিসের একটু এটিওলজি আর মেকানিজম জেনে রাখতে পারেন। এটা হচ্ছে অ্যাসিডোসিস অ্যালকালোসিস। অ্যাসিডোসিস এর ভিতরে ভাগ করে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। আহ রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এই চারটার হচ্ছে এটিওলজি যেগুলো আছে সেইটা আপনারা একটু দেখে নিবেন। আর সোডিয়াম, পটাশিয়াম সাধারণত ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া এই ৪ টার এটিওলজি গুলো আসে। এইটা একটু আপনারা দেখে নিবেন। এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু ১-২ নাম্বারের প্রশ্ন প্রত্যেকবারই থাকে। ডিটেইলস বলা আ ডিফিকাল্ট যে এখানে এবিজি কিছু কথা হয়তো আছে, অন্য কিছু কথা আছে। কিন্তু এই জিনিসগুলা মাস্ট আপনাদের দেখতে হবে। এইখানের এটিওলজি গুলা দেখতেই হবে। এটা আমরা অলরেডি বায়োকেমিস্ট্রিতে হয়তো পড়া হইছে। সুতরাং এটাকেই আবার আপনি একটু রিকল করবেন। দেন ৩ লেশন। বিনাইন লেশন, মেলিগন্যান্ট লেশন। ঠিক আছে? বিনাইন লেশন এর ভিতরে সাধারণত দেখেন যে সাবকিউটেনিয়াস লেশন যেগুলো আছে আপ আ সেটা হইতে পারে লাইপোমা, হইতে পারে সিবেসিয়াস সিস্ট, ডারময়েড সিস্ট অর সামটাইমস নিউরোফাইব্রোমা ক্যান বি সাবকিউটেনিয়াস। এই লেশন গুলার একটু আপনারা পড়ে নিবেন। যেমন একটাবার কোয়েশ্চেন আসছে হোয়াট ইস সিস্ট? ডিফাইন সিস্ট এন্ড টাইপ অফ সিস্ট। এটা পরীক্ষায় আসছে। এটা দেখে নিবেন। আর মেলিগন্যান্ট লেশনের ভিতরে মেলিগন্যান্ট মেলানোমা সবচেয়ে ইম্পোর্টেন্ট। এটা সম্বন্ধে একটু ডিটেইলস পড়ার চেষ্টা করবেন। তার সাথে যে বেসেল সেল কার্সিনোমা আর হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা একটু দেখে নিবেন। বার্ন, বার্নের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ মেজর বার্ন কিন্তু বার্নের থেকে প্রত্যেকবারই একটা পিকচার দেয়া থাকে। একটা মেজর বার্নের পিকচার দেয়া থাকে। এখন মেজর বার্নের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে যদি এডাল্ট পারসন হয় তাইলে মোর দেন 15% হইলেই সেটা মেজর বার্ন হয়। আর যদি
পেডিয়াট্রিক এজ গ্রুপে হয় মোর দেন 10% হইলেই কিন্তু সেটাকে আমরা মেজর বার্ন বলি। এখন মেজর বার্নের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মিস করেন। আপনারা একদম শুরুতেই হচ্ছে শুরু করেন ফ্লুইড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে তার অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস, দেন হচ্ছে ওন ম্যানেজমেন্ট, দেন ম্যানেজমেন্ট অফ কন্ট্রি এভাবে লেখেন। কিন্তু ১ম কথাটাই হবে কিন্তু হসপিটালাইজেশন। মেজর বার্ন হচ্ছে হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া। যেকোনো মেজর বার্ন আপনাকে হসপিটালেই ম্যানেজ করতে হবে। বাসায় ম্যানেজ করা যাবে না। সুতরাং এটা শুরুই হবে, ঠিক আছে? হসপিটালে দিয়ে। সাইট থাকে, হুম? যদি বলে যে অন দ্য সাইট কি ম্যানেজমেন্ট করবেন, তাইলে ATLS গাইডলাইন অনুযায়ী এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ঠিক আছে? এইভাবে শুরু করবেন। আর যদি বলে যে অলরেডি মেজর বার্ন নিয়ে সে হসপিটালে ওপিডি তে প্রেজেন্ট করছে, তাইলে আপনারা হসপিটালাইজেশন দিয়ে শুরু করবেন। কমপ্লিকেশন অফ বার্ন উইথ প্রিভেনশন, ঠিক আছে? এটা বার্নের কি, কি কমপ্লিকেশন হয় এবং কিভাবে তার প্রিভেন্ট করবেন, এটা দেখবেন। ফ্লুইড ম্যানেজমেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সবসময়ই দেখেন অনেকগুলো আছে, কিন্তু সাব এই এখানে কিন্তু আপনাদের স্পেসিফিক মেজার দেয়া দেওয়া হয়। যেমন একটা লোকের বয়স কত, কত পার্সেন্ট এরিয়া বার্ন হইছে, বডি সারফেস এরিয়ার কত পার্সেন্ট বার্ন হইছে এবং তার ওয়েট দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনারা পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করবেন। অর্থাৎ ক্রিস্টালয়েড এর জন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করি, সেই ফর্মুলাটাই আপনারা লিখবেন। ফ্লুইড ম্যানেজমেন্ট সাধারণত ফ্লুইড ক্যালকুলেশন হিসাবে থাকে যে ক্যালকুলেট করবেন আপনারা টোটাল ফ্লুইড কত হবে এবং সেটা কিভাবে দিবেন। সহজ কথা আমরা জানি যে 8 আওয়ার এবং 16 আওয়ার একটা ব্যাপার আছে। ইনিশিয়ালি 8 আওয়ারে আমরা একটা বলাস ডোজ দেই, দেন হচ্ছে 16 আওয়ারে বাকিটুকু দিই অর্ধেক, অর্ধেক করে। আর দেন ই সাম মেইনটেন্যান্স ফ্লুইড ক্যান বি গিভেন। অ্যাসেসমেন্ট অফ বার্ন। অ্যাসেসমেন্ট অফ বার্ন এর ক্ষেত্রে ২ টা জিনিস অ্যাসেস করতে হয়। একটা হচ্ছে তার ডেপথ অ্যাসেস করতে হয়। আরেকটা হচ্ছে তার টোটাল সারফেস এরিয়া কতটুকু সেটা অ্যাসেস করতে হয়। ঠিক আছে? এরিয়া অফ বার্ন অ্যাসেস করতে হয়। এখন এটার জন্য রুল অফ 9, রুল অফ 1 আপনারা জানেন। সেটা অথবা আমরা যে লার্নড এন্ড ব্রডার চার্ট যেটা আছে সেটার কথা মেনশন করে যাবেন। তবে রুল অফ 9 টা একটু ভালো করে দেখে নিবেন। পরীক্ষায় অনেক সময় এটা আসে। আর ডেপথ যেটা আমরা জানি, ডেপথটা আসলে ক্লিনিক্যালি অনেক সময় অ্যাসেস করতে হয়। যে তার বার্নটা পেইনফুল কিনা। অনেক সময় কিন্তু আসে যে ফুল থিকনেস বার্ন আর সুপারফিশিয়াল বার্ন এই ২ টাকে আপনারা কিভাবে ডিফারেনশিয়েট করবেন? পরীক্ষায় আসে, ভাইভায় অনেক সময় জিজ্ঞেস করে। এটা একটু দেখে নিবেন। দেন হচ্ছে নিওপ্লাসিয়ার চ্যাপ্টার। নিওপ্লাসিয়ার চ্যাপ্টারে আপনারা স্টেজিং, তারপর রুট অফ স্প্রেড গুলা, হ্যাঁ? কোন, কোন রুটে নিওপ্লাসিয়া স্প্রেড করে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল। তার স্টেজিং এর ইম্পোর্টেন্স কি? ঠিক আছে? স্টেজিং সাধারণত অনেক রকম হয়। কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে TNM স্টেজিং। ঠিক আছে? টিউমার নোড মেটাস্টেসিস। এই স্টেজিংটা আমরা ব্যবহার করি। তো স্টেজিং এর ইম্পোর্টেন্স কি? সহজ কথা, তার ট্রিটমেন্ট গাইড করবে স্টেজিং দিয়ে। ২ টা জিনিস। একটা হচ্ছে ট্রিটমেন্ট পাবো, আরেকটা হচ্ছে প্রগনোসিস আমরা গেজ করতে পারবো যে তার কি প্রগনোসিস হইতে পারে। আর কেমোথেরাপি, রেডিওথেরাপি এই চ্যাপ্টার থেকে মাঝে, মাঝে আসে। কেমোথেরাপিতে কেমো সেনসিটিভ টিউমার, রেডিওথেরাপি থেকে রেডিও সেনসিটিভ টিউমার আসে। যে কয়েকটা রেডিও সেনসিটিভ টিউমার নাম আপনারা লিখেন। আরেকটা জিনিস আসে যে রেডিওথেরাপি আমরা কি, কি উপায়ে দিতে পারি। ঠিক আছে? এই ছোটখাটো প্রশ্নগুলা আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা, এখন আসেন ওই গ্রুপের চ্যাপ্টার গুলা কোয়েশ্চেন গুলা কিন্তু স্পেসিফিক। হ্যাঁ? ২-১ টা মানে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন থাকতে পারে কিন্তু বাকি প্রশ্নগুলা স্পেসিফিক। কিন্তু গ্রুপ ডি তে যেটা প্রশ্নগুলা থাকে এইটাতে আপনারা দেখবেন যে ওই যে সিনারিও গুলা একটা ইম্পোর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে যে ট্রমা থেকে এখানে ট্রমা রিলেটেড কিছু প্রশ্ন প্রত্যেকবারই আপনাদের থাকে। তো গ্রুপ ডি তে যেটা থাকে সেটা হচ্ছে ট্রমা অথবা চেস্ট ট্রমা। স্পেসিফিক্যালি চেস্ট ট্রমা থেকে বেশি থাকে। থাইরয়েড থেকে কোয়েশ্চেন থাকে। চ্যাপ্টারটা আসলে এন্ডোক্রাইন সার্জারি। কিন্তু যেহেতু আপনাদের জন্য আপনাদের লেভেলে বেশি প্রশ্নগুলা থাকে থাইরয়েড থেকে। আমি এখন পর্যন্ত যে প্রশ্নগুলা দেখছি প্যারাথাইরয়েড অর অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে? সবগুলা প্রশ্নই কিন্তু থাইরয়েড ডিরেক্টেড।
সুতরাং আপনার থাইরয়েডের চ্যাপ্টারটা ভালো করে দেখে নিবেন। আর ব্রেস্টের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ইউরোলজি থেকে প্রশ্ন আসে, পেডিয়াট্রিক সার্জারি থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমরা কতগুলা সিনারিও দেখে নেই। আচ্ছা, দেখেন 22-year-old woman came to surgery outpatient department with a 1 week history of discrete breast lump. On examination, the lump is firm and fairly mobile. There is no overlying skin changes, and examination of contralateral breast and both axilla are normal. ঠিক আছে? এক্সামিনেশন ফাইন্ডিং হবে আর নরমাল। আচ্ছা, এই পিকচার থেকে আপনাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে বা ডায়াগনোসিস কি হইতে পারে? এনিওয়ান? ফাইব্রোএডিনোমা। ফাইব্রোএডিনোমা। কেন বলেন তো? স্যার লাম্প হচ্ছে স্যার ফার্ম এবং মোবাইল স্যার। আর ওভারলাইন স্কিন এর কোনো চেঞ্জেস নাই, আর এক্সিলারি কোনো লাম্পও নাই। আচ্ছা, ঠিক আছে। দেখেন এইখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট ইয়ে হইতে পারে। এই জি মোবাইল স্যার, ব্রেস্ট এইজ লাম্প কিন্তু এইজ, হ্যাঁ। মোবাইল ব্রেস্ট লাম্প দেখেন অন্য এইজেও কিন্তু থাকতে পারে। হুম? এ আপনার হচ্ছে গিয়ে 32-55 থাকতে পারে। তখন কিন্তু আপনার ডায়াগনোসিস চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। একজন 55 ইয়ার্স এর ওমেন যদি বা 76 ইয়ার্স এর ওমেন যদি আসেন আমাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ, একজন লেডি যদি আসেন তখন কিন্তু আমরা অন্যভাবে চিন্তা করব। কার্সিনোমা ব্রেস্টের যে লাম্প থাকে সেটাও কিন্তু ফার্ম এবং মোবাইল হইতে পারে। স্টেজ 1 এ আছে। ঠিক আছে? হইতে পারে না? কিন্তু যখনই আপনাকে বলবে 22 ইয়ার ওল্ড ওমেন সেই ক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে ফাইব্রোএডিনোমা দিয়ে। এ এই পিকচারটা দেওয়ার কারণ হইলো সাধারণত ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে ৩-৪ টা টপিকস ইম্পোর্টেন্ট ব্রেস্টের ক্ষেত্রে। একটা হচ্ছে যে বিনাইন ব্রেস্ট লাম্প, সেকেন্ড হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট, থার্ড ব্রেস্ট অ্যাবসেস, ঠিক আছে? আর ফোর্থ ওয়ান ইজ নিপল ডিসচার্জ। এই ৪ টা টপিকস আপনারা ব্রেস্টের ক্ষেত্রে দেখে যাবেন। হুম? যেন কোনোভাবে মিস না হয়। ফাইব্রোএডিনোমার এই পিকচারটা দেওয়ার কারণ হলো এখান থেকে দেখেন কতগুলা পয়েন্ট। ১ নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে তার এইজ। একটা ইয়াঙ্গার এইজ এর ওমেন আসছে। এই এইজটা ফাইব্রোইড জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট এইজ। ঠিক আছে? একটা শর্ট হিস্ট্রি, 1 উইকের হিস্ট্রি। ডিসক্রিট ব্রেস্ট লাম্পের। আর এক্সামিনেশন এ দেখেন লাম্পটা যে ফাইন্ডিং গুলা পাওয়া যাচ্ছে, লাম্প ইজ ফার্ম অ্যান্ড ফেয়ারলি মোবাইল এবং ওভারলাইং কোনো স্কিন চেঞ্জ নাই। হ্যাঁ? এবং কন্ট্রোলেটর ব্রেস্ট এবং হচ্ছে বোথ এক্সিলা হচ্ছে নরমাল। এই ক্ষেত্রে তাইলে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে ফাইব্রোইডিনোমা। আচ্ছা, অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট। অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে মনে রাখবেন যে ব্রেস্টের যেকোনো অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে আপনারা কি বলবেন? ট্রিপল অ্যাসেসমেন্ট। ঠিক আছে? ব্রেস্টের যেকোনো অ্যাসেসমেন্ট আপনারা যখনই যে এজেই থাকুক ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করতে হবে। এখন বলবেন যে লাম্প পাওয়া গেছে, হ্যাঁ, ব্রেস্ট লাম্প পাওয়া গেছে একটা। তাইলেও কি আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট এ যাবো কিনা? কারণ ট্রিপল অ্যাসেসমেন্ট এ তো ওই যে ইমেজিং এর ব্যাপার আছে। 35 ইয়ার্স এর পরে আমরা হচ্ছে ম্যামোগ্রাম করি। 35 ইয়ার্স এর আগে আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি আমরা করব কিনা? হ্যাঁ, করবেন। করবেন কেন? অপোজিট ব্রেস্টে তো একটা ডিপ সিটেড লাম্প থাকতে পারে। এক্সিলা হচ্ছে আপনি হয়তো পালপেট করতে পারেন না কিন্তু একটা প্রমিনেন্ট লিফ নোড থাকতে পারে। এটা হয়তো আল্ট্রাসোনোগ্রাম অফ দা এক্সিলায় আসবে। আল্ট্রাসোনোগ্রাম অফ দা কন্ট্রালেটারাল ব্রেস্টে আসবে। ব্রেস্টের ক্ষেত্রে মনে রাখবেন যখনই আমরা ইমেজিং এ যাই, আমরা কিন্তু বোথ ব্রেস্ট এবং এক্সিলা করি। আল্ট্রাসোনোগ্রাম যদি করি। আর মেমোগ্রাম যদি যাই তাইলেও কিন্তু বোথ ব্রেস্ট করা হয়। হুম? এবং মাল্টিফোকাল আ আপনারা যদি ডিটেইলস পড়েন দেখবেন যে মাল্টিফোকাল টিউমার থাকতে পারে। অর্থাৎ টিউমারের যে একটা ফোকাস থাকবে এটা না, মাল্টিফোকাল টিউমারও থাকতে পারে। এই কারণে আমাদের এই ট্রিপল অ্যাসেসমেন্টই সবসময় যাইতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে দেখেন এটা সহজ কথা। যেকোনো ম্যানেজমেন্ট সার্জারি ডিজিজ যেগুলো আছে, হ্যাঁ, বিনাইন টিউমার হোক, মেলিগন্যান্ট টিউমার হোক, যেকোনো সার্জারি ম্যানেজমেন্ট মানে এখানে আপনার সার্জিক্যাল ট্রিটমেন্টে যাচ্ছেন। একটা জিনিস হইতে পারে যে একটা স্মলার টিউমারের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনারা দিতে পারেন। স্মলার ফাইব্রোএডিনোমার ক্ষেত্রে। লার্জার ফাইব্রোএডিনোমা যেটা সিম্পটোমেটিক, হ্যাঁ? পেশেন্টের পেইন থাকতে পারে অথবা তার তার সাইজ, ঠিক আছে, ইনক্রিজ করে গেছে।
এই ক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে পারি। যখনই আপনি সার্জারিতে যাবেন তখন কতগুলা কথা বলে নিবে। ১ নাম্বার কথা হচ্ছে যে যখন ম্যানেজমেন্টের যে প্রপার অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে কাউন্সেলিং অফ দ্য পেশেন্ট, দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং লাস্টে একটা কথা লিখবেন যেটা হচ্ছে ফলো আপ। এই ৪ টা কথা লিখবেন যেকোনো সার্জারির ক্ষেত্রে। প্রপার অ্যাসেসমেন্ট, কাউন্সেলিং অফ দ্য পেশেন্ট, দেন হচ্ছে ট্রিটমেন্ট। অর্থাৎ ডাইরেক্ট আপনি যে সার্জারিটা করবেন সেটাই লিখবেন। আর সবশেষে ফলো আপ এই কথাটা লিখবেন। ফলো আপ আপনার অপারেশন। এই ৪ টা হেডিং এ আপনারা লেখার চেষ্টা করবেন। বিনাইন ডিজিজ গুলার ক্ষেত্রে। আচ্ছা, যদি মেলিগন্যান্সি থাকে তাইলে একটা কথা অতিরিক্ত হবে। সেটা হচ্ছে ওই যে প্রপার অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি আ ম্যানেজমেন্ট। ঠিক আছে? বা মাল্টিডিসিপ্লিনারি টিম আ মিটিং। এইটা করা হয় কেন? এখন কিন্তু যে টিউমার দেখেন ব্রেস্টের ক্ষেত্রে যে কার্সিনোমা ব্রেস্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যানেজমেন্ট খালি সার্জিক্যাল না। আমাদের হচ্ছে সিস্টেমিক থেরাপি গুলা দেওয়া লাগতে পারে। অরিজিনাল থেরাপি গুলা দেওয়া লাগতে পারে। সিস্টেমিক থেরাপির ভিতরে কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি আছে। অরিজিনাল থেরাপির ভিতরে কিন্তু আমাদের রেডিওথেরাপি আছে। তার মানে হচ্ছে আমাদের কিন্তু অন্য ডিপার্টমেন্টের কাছে যাইতে হবে। আর তার আগে ডায়াগনোসিস এর সময় ওই যে রেডিওলজিস্ট আমাদের হেল্প করবেন, তার সাথে প্যাথোলজিস্ট হেল্প করবেন। কিভাবে করবেন? একটা হচ্ছে টিউমারের গ্রেডিং যখন করবেন। আমরা তো স্টেজিং করেছি, টিএনএম স্টেজিং। টিউমারের কিন্তু গ্রেডও করা হয়। হাই গ্রেড টিউমার ও লো গ্রেড টিউমার। তার মানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম ম্যানেজমেন্ট আমাদের লাগবে। যেকোনো মেলিগন্যান্সিতে এই কথাটা এড করে দিবেন। তাইলে কি দাঁড়াবে? প্রপার অ্যাসেসমেন্ট মেলিগন্যান্সির ক্ষেত্রে, প্রপার অ্যাসেসমেন্ট, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, দেন হচ্ছে কাউন্সেলিং অফ দ্য পেশেন্ট, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ। এই ৫ টা হেডলাইনে আপনারা বলার চেষ্টা করবেন। এখন কিন্তু এটাই করা হয়। আচ্ছা, ফাইব্রোরিনোমার ম্যানেজমেন্ট কি? এক্সিশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া যদি আপনি সার্জিক্যাল ট্রিটমেন্টেই যান। আর যদি স্মলার সাইজ ফাইব্রোরিনোমা থাকে অ্যাসিম্পটোমেটিক, আমরা কিন্তু সেটাকে কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি। এছাড়াও নিউয়ার কিছু ট্রিটমেন্ট এসেছে যেমন ভ্যাকুয়াম এক্সপিরেশন টেকনিক। এই টেকনিকেও কিন্তু স্মলার ফাইব্রোরিনোমাকে ম্যানেজ করা যায়। ঠিক আছে? যাই হোক আপনারা এক্সিশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া এইটুকু যদি লেখেন, অনেক পুরানা স্যার আছেন বা একটু স্যার আছেন যে ইনিউট্রিশন কথাটা শুনতে চান। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ইনিউট্রিশন কথাটা মেইনলি খাটে হচ্ছে আমরা যে ইউটেরাইন ফাইব্রয়েড সেটার ক্ষেত্রে। ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিট এক্সিশনই করি। সেকেন্ড সিনারিও এটা একজন পড়বেন? এই সিনারিওটা একজন একটু পড়েন প্লিজ। Sir, 72-year-old women attends outpatient department following sir কি 110 days নাকি স্যার 10 days? ফলোইং অ্যাটেন্ড এ হবে আরকি। 1 হয়ে ওইটা এ হবে। ফলোইং এ 10 ডেজ হিস্ট্রি। Following a 10 days history of a lump in the upper outer quadrant of her right breast. Her sister has history of carcinoma breast. On examination, there is a 3 centimeter irregular lump in the upper outer quadrant of the right breast. Overlying skin of the lump is tethered. There is a palpable lymph node in the right axilla. Findings from systematic examination are normal. Diagnosis, assessment, and management. এখানে আপনাদের ডায়াগনোসিস কি হবে? কার্সিনোমা অফ ব্রেস্ট। আচ্ছা। এই ক্ষেত্রে আপনাদের স্টেজিং বলতে পারলে বেটার। লং কেসে কিন্তু আপনাদের স্টেজিংটা মানে কোন স্টেজে আছে বলতে হবে। আপনি যদি ম্যানচেস্টার বলেন এটা কোন স্টেজে আছে?
এটা কিন্তু স্টেজ 2 তে চলে গেছে। খেয়াল করছেন? একটা একটা হচ্ছে 3 সেন্টিমিটার ইরেগুলার লাম্প, হুম? আচ্ছা সরি, এই স্টেজ 3 তে চলে গেছে। টিএনএম যদি আমরা বলি। দেখেন এই যে 3 সেন্টিমিটার লাম্প আছে, তার সাথে লিম্ফ নোড আছে। তার মানে এটা এবং হলো ওভারলাইং স্কিন অফ দ্য লাম্প ইজ টেথার্ড। যখনই মনে রাখবেন যে আপনার স্কিন চেঞ্জ থাকবে অথবা আন্ডারলাইং ফিক্সিটি থাকবে, তখন এটা 3 তে যাবে যদি আদারওয়াইজ কোনো তার ইয়ে না থাকে, ফাইন্ডিং না থাকে। যেমন ডিসট্যান্ট মেটাস্টেসিস এর কথা যদি না থাকে, তাইলে 3 তে থাকবে। ঠিক আছে? যদি টিএনএম বলেন। আর ম্যানচেস্টারে বললে এটা হচ্ছে স্টেজ 3 তে চলে গেছে। টিএনএম এর ক্ষেত্রে কিন্তু সাধারণত টি কত এটা বলতে হয়, এন কত বলতে হয়, এম কত বলতে হয়। হ্যাঁ? এটা আবার করেসপন্ড করে ম্যানচেস্টারের সাথে যদি আপনারা ওইভাবে সাজায় নেন। আচ্ছা ঠিক আছে। তাইলে ডায়াগনোসিস যদি আপনারা স্টেজ না বলে, ঠিক আছে? তাইলে এটা বলতে পারেন যে এটা অ্যাডভান্স কার্সিনোমা ব্রেস্ট। ঠিক আছে? অ্যাডভান্স কার্সিনোমা ব্রেস্ট। এই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট কি হবে বলেন তো? সহজ কথা Triple ট্রিপল assessment. অ্যাসেসমেন্ট। ঠিক আছে? ট্রিপল অ্যাসেসমেন্ট অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ইমেজিং অ্যান্ড টিস্যু ডায়াগনোসিস। ম্যানেজমেন্ট কি করবেন? আচ্ছা, কার্সিনোমা ব্রেস্ট নিয়া হচ্ছে আ তার ট্রিটমেন্ট প্রটোকল নিয়ে হয়তো একটু কন্ট্রোভার্সি থাকে সবসময়। কিন্তু আপনারা আ এই যে লামলির বইতে দেখবেন একদম সংক্ষেপে দেয়া আছে। হ্যাঁ, এটা আর্লি ব্রেস্ট ক্যান্সার এভাবে দেওয়া আছে এবং অ্যাডভান্স কার্সিনোমা ব্রেস্ট। আর্লি হচ্ছে গিয়ে ম্যানচেস্টার স্টেজ 1 অ্যান্ড 2 আর অ্যাডভান্স হচ্ছে গিয়ে 3 অ্যান্ড 4। যখনই আপনার 3 তে চলে যাবে অর্থাৎ স্কিনে টেদারিং অর স্কিন চেঞ্জ, স্কিন সিগনিফিকেন্সি চলে আসবে অথবা আন্ডারলাইং মাসলের সাথে ফিক্সিটি চলে আসবে। তখন কিন্তু আর আপনাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট হিসাবে সার্জারির সুযোগ নেই। এটা শুরুই করতে হবে যে অ্যাসেসমেন্টে, আফটার অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ইট ইজ অ্যাডভান্স কার্সিনোমা ব্রেস্ট। দেন হচ্ছে আপনারা তার ট্রিটমেন্ট শুরু করবেন। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের আগে সিস্টেমিক থেরাপি দিতে হবে। সিস্টেমিক থেরাপির আগে একটা আ আমরা তো অলরেডি টিস্যু ডায়াগনোসিস করেছি কোর বায়োপসির মাধ্যমে। তো এখানে তার রিসেপ্টর স্ট্যাটাস গুলা থাকবে। যদি রিসেপ্টর গুলা পজিটিভ হয়, তাইলে আমরা সিস্টেমিক থেরাপিতে আরো কেমোথেরাপির সাথে ২ টা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে সিস্টেমিক কেমোথেরাপি গেল, দেন হচ্ছে 2nd কম্পোনেন্ট তাইলে হবে হরমোনাল থেরাপি যদি ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ হয় এবং HER2 রিসেপ্টর পজিটিভ হইলে আমরা ইমিউনোথেরাপিও দিব। তাইলে ৩ টা আপনারা পাচ্ছেন। তারপরে আফটার কমপ্লিটিং সিস্টেমিক থেরাপি, we can go for সার্জারি। ঠিক আছে? অলরেডি যেহেতু লং কেস হিসাবে এটা বলা হইছে, এটা দিয়ে কারো যদি প্রশ্ন থাকে আমি বলতে পারি। প্রশ্ন না থাকলে আগাই। কারো প্রশ্ন আছে কিনা? আমজাদ কি আছেন? আমাদের সাথে আমজাদ আছেন? জি স্যার। এটা নিয়ে আপনার প্রশ্ন আছে কোনো? না স্যার। ঠিক আছে? তাইলে কার্সিনোমা ব্রেস্টের ক্ষেত্রে যে পিকচার গুলা দেওয়া হবে, সেটাকে আপনারা গ্রসলি ওই ২ ভাগে ভাগ করে নেন। তাইলে প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। আমি একদম ছোট ভাগ করতে পারি যে 3A, 3B, 4A, 4B এভাবে করতে পারি। কিন্তু এটা থেকে মনে রাখেন যে যখন পরীক্ষায় লিখতে যাবেন কম সময়ে, তখন আপনারা একটা ফরমেট দাঁড় করালে যেহেতু ভালো, তাইলে ওই ২ টা ফরমেট হইলে সুবিধা। একটা হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সার এন্ড আরেকটা হচ্ছে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। আর্লি ব্রেস্ট ক্যান্সারে আপনারা শুরু করবেন সার্জারি দিয়ে। ঠিক আছে? হ্যাঁ? সার্জারি দিয়ে। আর যদি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয় তাইলে আপনারা সিস্টেমিক থেরাপি দিয়ে শুরু করবেন। অ্যাসেসমেন্ট তো এস ইউজুয়াল ট্রিপল অ্যাসেসমেন্ট। আচ্ছা এই সিনারিওটা দেখেন। A 32-year-old woman presents in the OPD with severe thyrotoxicosis. On examination, she has a diffuse goiter. ঠিক আছে?
এই রোগীকে যদি আপনারা সে প্রেজেন্ট করছে সিভিয়ার থাইরোটক্সিকোসিস তার সাথে ডিফিউজ গয়টার। এই ক্ষেত্রে আপনাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হবে? গ্রেভস ডিজিজ। গ্রেভ ডিজিজ। ভেরি গুড। আচ্ছা। একজন ইয়াং ওমেন, তাইলে এই ক্ষেত্রে দেখেন এটা পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট দিয়ে শুরু হইছে বা প্রিঅপারেটিভ ম্যানেজমেন্ট দিয়ে শুরু হইছে। তার মানে ধরে নেওয়া হইছে যে এখানে আমরা সার্জারিতে যাব। আদার অপশন পসিবল, রেডিও আয়োডিন অ্যাবলেশন, ঠিক আছে? অ্যান্টি-থাইরয়েড ড্রাগ সেগুলো পসিবল। কিন্তু এখানে যেহেতু শুরুই হইছে প্রশ্নটা যে প্রিঅপারেটিভ ম্যানেজমেন্ট দিয়ে, তাইলে ধরেই নেওয়া হইছে যে এটা আমরা সার্জারিতে যাব। তাই তো? আচ্ছা, তাইলে এই প্রিঅপারেটিভ থাইরয়েডোসিস পেশেন্টের প্রিঅপারেটিভ ম্যানেজমেন্ট কি হবে? স্যার তাকে ইউথাইরয়েড অবস্থায় নিতে হবে। ভেরি গুড। তাইলে আমাদের প্রিঅপারেটিভ ম্যানেজমেন্ট শুড বি ডিরেক্টেড টু বিকাম দ্য পেশেন্ট ইউথাইরয়েড বিফোর সার্জারি। এই ক্ষেত্রে অপশন কি আছে? স্যার অ্যান্টি-থাইরয়েড ড্রাগ দিতে পারি অথবা আয়োডিন দিতে পারি স্যার। আচ্ছা, এখানে ২ টা ওই যে আ আমাদের থাইরয়েডোটক্সিকোসিস এর ইফেক্ট এর জন্য আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে পারি, আরেকটা হচ্ছে কিন্তু আমরা বিটা ব্লকার দিতে পারি। ঠিক আছে? খেয়াল করেন ২ টা কিন্তু আছে। বিটা ব্লকারের কথা, প্রোপ্রানলের কথা কিন্তু বলা আছে বইতে। হুম? আর আরেকটা হচ্ছে আমরা আয়োডিন দিতে পারি। আয়োডিন দিলে সুবিধা কি? একটা তো এটা থাইরয়েড আ হরমোন তৈরিটাকে ইনহিবিট করে, তাই তো? আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস কি? থাইরয়েডের যে সাইজ থাকে, ঠিক আছে? টিস্যুর সেটাকে ছোট করে। বুঝতে পারছেন? তাইলে এক্সেসিভ ব্লিডিং হয়, থাইরয়েড তো হচ্ছে গিয়ে হাইলি ভাস্কুলার। এই হেমোরেজ যেটা হবে, প্রাইমারি হেমোরেজ যেটা হবে, সেটা কিন্তু কমে আসবে। এই ক্ষেত্রে এই যে বিটা ব্লকার দিবেন বা অ্যান্টি-থাইরয়েড ড্রাগ, এই ২ টা ড্রাগ আপনারা কি ডোজে দিবেন, কতদিন দিবেন, এটা বেরি ল্যাবে আছে। ঠিক আছে? ২ টা একসাথে দেওয়ার কথা কিন্তু নাই। হয় আপনি হচ্ছে অ্যান্টি-থাইরয়েড ড্রাগ দিবেন অথবা আপনি বিটা ব্লকার দিবেন আর আয়োডিন দিবেন। ঠিক আছে? তাইলে এই ৩ টা জিনিস এর আ কতদিন ধরে দিবেন এবং কি ডোজে সাধারণত আমরা শুরু করি, এটা দেখে নিবেন। ঠিক আছে? আর ট্রিটমেন্ট অপশন কি হবে অনুপম বলেন তো? স্যার কিসের স্যার ট্রিটমেন্ট অপশনটা? এই ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে, গ্রেভ ডিজিজ এর ক্ষেত্রে? স্যার অ্যান্টি-থাইরয়েড ড্রাগ দিয়ে স্যার ট্রিটমেন্ট করতে পারি স্যার। রেডিও আয়োডিন অ্যাবলেশন করা যায় না? সেটাও করা যেতে পারে স্যার। ঠিক আছে। তাইলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিফার্ড ট্রিটমেন্ট বলে নাই। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন বলা হইছে প্রশ্নে। তাইলে যদি ট্রিটমেন্ট অপশন থাকে তাইলে যেসব মডালিটিস আছে সবগুলার নাম লিখবেন। যেমন আপনাদের যদি বলা হয় যে কার্সিনোমা ব্রেস্টের কোনো ক্লিনিক্যাল পিকচার না দিয়া বলা হয় যদি ট্রিটমেন্ট মডালিটিস তাইলে যেগুলো আছে সিস্টেমিক, লোকোরিজিওনাল এবং রিজিওনাল ৩ টাই আপনারা লিখবেন। যেমন রিজিওনাল কি করতে পারি? আমরা সার্জারি করতে পারি। লোকোরিজিওনাল রেডিওথেরাপি। সিস্টেমিক হচ্ছে কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি। এই ৫ টার কথাই আপনাদের লিখতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু প্রিফার্ড ট্রিটমেন্ট এর কথা বলা হয় না। এখানে ট্রিটমেন্ট অপশনস গুলার কথা বলা হয়েছে। তাইলে এই অপশন গুলা আপনারা লিখে দিয়ে আসবেন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হইতে পারে? স্যার হেমোরেজ হতে পারে স্যার। টেনশন হেমাটোমা ফর্মেশন হতে পারে স্যার। আর আচ্ছা, আর স্যার ইনজুরি অফ দ্য সারাউন্ডিং সেক্টর। হাইপোথাইরয়েডিজম স্যার হতে পারে। প্যারাথাইরয়েড হতে পারে স্যার। আচ্ছা, হাইপোথাইরয়েড। এই এইটা কি কেউ বেরি ল্যাব থেকে দেখছেন? এই অংশটুকু? এটা হচ্ছে গিয়ে থাইরয়েডেক্টমির পরেই কমপ্লিকেশন গুলা লেখা আছে। একটা জরুরি কমপ্লিকেশন থাইরোটক্সিকোসিস পেশেন্ট এর ক্ষেত্রে হইতে পারে। কি হইতে পারে? থাইরয়েড স্টর্ম হইতে পারে, বুঝছেন? থাইরোটক্সিক আমরা ক্রাইসিস। ক্রাইসিস না, ক্রাইসিস তো হইলো গিয়া যদি তার হ্যাঁ, যদি ডেফিসিয়েন্ট থাকে, এটা স্টর্ম হইতে পারে। ঠিক আছে?
হ্যাঁ, স্টর্ম কেন হইতে পারে দেখেন, তার থাইরোটক্সিকোসিস আছে। যখনই হচ্ছে ইনএডিকুয়েটলি আমরা প্রিঅপারেটিভ প্রিপারেশন নিব, হুম? তখন কিন্তু পেশেন্ট সার্জারির সময় আর ইউথাইরয়েড স্টেটে নাই। তখন যেই আমরা থাইরয়েড ইনসুলিন দিব, ওইখানে যে রেসিডুয়াল যে আমাদের যে কলয়েড গুলো আছে, হ্যাঁ? আমাদের যে থাইরয়েডের যে স্টোর আছে সেটা থেকে সিস্টেমিক ইয়েতে যাবে। এটাতে স্টর্ম হবে। এই কারণে বলা হয় থাইরয়েড স্টর্ম হয় কাদের? থাইরোটক্সিকোসিস পেশেন্ট inadequately prepared for the surgery. আমরা যদি প্রিঅপারেটিভ প্রিপারেশন না নেই তাইলে এই স্টর্ম হইতে পারে। বাকিটা অনুভব যেটা বলছে সেটা ভালো বলছে এবং ওই পরীক্ষায় ওইভাবে লিখতে হবে। হেমোরেজের কথা আপনারা বলবেন, ঠিক আছে? টেনশন হেমাটোমা হইতে পারে সেটা বলবেন। তারপরে আপনার এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা ডিউরিং থাইরয়েডটমি রিমুভ করে ফেলি অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে? হ্যাঁ? বোথ সাইডে, তখন কি হবে? তখন এই যে আমাদের হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে। আর এই যে থাইরয়েড স্টর্ম এর কথাটা মেনশন করবেন। তাইলে দেখেন থাইরয়েডের ক্ষেত্রে ব্রেস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ৪ রকম প্রশ্ন আসে। একটা হচ্ছে বিনাইন ব্রেস্ট লাম্প, কার্সিনোমা ব্রেস্ট, তারপরে হচ্ছে গিয়ে ব্রেস্ট অ্যাবসেস, আর আরেকটা হচ্ছে নিপল ডিসচার্জ। থাইরয়েডের ক্ষেত্রে মনে রাখেন যে সাধারণত হাইপোথাইরয়েড থেকে আপনাদের খুব বেশি প্রশ্ন আসে না। প্রশ্ন আসেই ২ টা জায়গা থেকে। একটা হচ্ছে উম তার থাইরোটক্সিকোসিস আছে এবং এরকম ডিফিউজ একটা গয়টারের পিকচার দেওয়া আছে। অর্থাৎ গ্রেভ ডিজিজ আর একটা হচ্ছে থাইরয়েড মেলিগনেন্সি। ঠিক আছে? এই ২ টা জিনিস আপনারা এই মানে ট্রিটমেন্ট এর ক্ষেত্রে এই ২ টা জিনিস একটু গুছায় নিবেন। ২ টার কিন্তু ট্রিটমেন্ট একদম একই রকম ভাবে বললে হবে না। হুম? ২ টাতেই থাইরয়েডেক্টমি করবেন। কিন্তু ২ টা থাইরয়েডেক্টমি ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা একটু দেখে নিবেন। বেরিনামে বলা আছে। হ্যাঁ? যে হাই রিস্ক পেশেন্ট যেমন মেলিগনেন্সির ক্ষেত্রে হাই রিস্ক আর হচ্ছে লো রিস্ক। ঠিক আছে? এই ২ ভাগে ভাগ করে বলতে হবে। হাই রিস্ক পেশেন্টে শুধুমাত্র আপনি তার কি করবেন? এখন কিন্তু প্রিফার্ড হচ্ছে কি টোটাল থাইরয়েডেক্টমি। তাই তো? সাবটোটালে কিন্তু আর বলা হয় না। একটা সাইডে আছে, এভাবে কিন্তু আর বলা হয় না। যদিও বইতে অপশন গুলা ঠিকই দেওয়া আছে। কেন? আগে দেখেন আমাদের এই সাবটোটাল অর নিয়ার টোটাল এই কথাগুলা খুবই বেশি বলা হইতো যখন রিপ্লেসমেন্ট থেরাপি ছিল না। এখন কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপি এভেইলেবল। অর্থাৎ একটা পেশেন্টকে টোটাল থাইরয়েডেক্টমি করার পরেও আপনি তাকে থাইরক্সিন দিতে পারবেন এবং সেটা খুবই এভেইলেবল। ঠিক আছে? এই কারণে এখন কিন্তু আর ওই যে সাবটোটাল, নিয়ার টোটাল এগুলা খুব বেশি ইয়ে করা হয় না, ডিসকাস করা হয় না। যে এই থাম্ব ইমপ্রেশন এর সমান আমি একটু রাখবো। হুম? এটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। যে এই সাবটোটাল যে আমরা করব থাম্ব ইমপ্রেশন, এটা কি আমরা থাইরয়েড টিস্যু রাখার জন্য করতেছি রিকারেন্ট লেরিয়াল নার্ভ। যেমন কিছু আমেরিকান অথরের বইতে আছে, এটা আমরা রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভকে ইনজুরির হাত থেকে ইনজুরিটা প্রিভেনশন করার জন্য আমরা ওই সাবটোটাল করা হয়। ঠিক আছে? এবং সাবটোটাল করার পরেও তার কিন্তু থাইরয়েড ডেফিসিয়েন্সি থাকতে পারে। হাইপোথাইরয়েড হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা প্রিফার্ড সার্জারি বেশিরভাগ স্পেশালিস্টের ওপিনিয়নই হচ্ছে এখন টোটাল থাইরয়েডেক্টমি করা হয়, সাবটোটাল না। এবং ওই জায়গায় আপনারা থাইরয়েড মেলিগনেন্সির ক্ষেত্রে আরো ২ টা কথা আপনাদের বলতে হবে। একটা হচ্ছে থাইরয়েডেক্টমি বলতে হবে, আরেকটা রেডিও আয়োডিন অ্যাবলেশন এর কথা বলতে হবে। আর থার্ড হচ্ছে গিয়ে সাপ্রেসিং ডোজ অফ থাইরক্সিন। এই ৩ কথা বলতে হবে। ঠিক আছে? অনুপম কি বলবেন বলেন তো? থাইরয়েড মেলিগনেন্সি যদি আপনাকে ট্রিটমেন্ট অপশন বলে। এই পিকচারটা কিন্তু মেলিগনেন্সির পিকচার না। এটা গ্রেভ ডিজিজের পিকচার। কিন্তু এমন একটা পিকচার দেওয়া হইতে পারে যেটা মেলিগনেন্সির পিকচার। তখন আপনারা কি ট্রিটমেন্ট দিবেন? ট্রিটমেন্ট অপশন এর কথা যদি বলা হয়, কি অপশন থাকবে? স্যার থাইরয়েডেক্টমি করতে পারি স্যার। হুম, আর স্যার অপারেশনের পর হচ্ছে বেসিক রিপ্লেসমেন্টটা করব স্যার। আচ্ছা ঠিক আছে। থাইরয়েডেক্টমি উইথ ফলোড বাই থাইরয়েড রিপ্লেসমেন্ট, তাই তো? আর জি স্যার।
আরো ২ টা কথা আপনাদের বলতে হবে। এই যে রেডিও আয়োডিন অ্যাবলেশন এর কথা বলতে হবে। আর আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে সাপ্রেসিং ডোজ অফ থাইরক্সিন। ঠিক আছে? জি এখানে স্যার। কিন্তু থাইরক্সিন দেওয়া হয় হচ্ছে ঠিক আছে তার রিকারেন্স টাকে প্রিভেন্ট করার জন্য। থাইরক্সিন এমন একটা ডোজে দেওয়া হয় রিপ্লেসমেন্ট ডোজ না। হুম? এমন একটা ডোজে দেওয়া হয় যেটা হচ্ছে গিয়ে থাইরয়েড টিস্যুর ডেভেলপমেন্টটাকেই সাপ্রেস করে রাখে। ফলে মেলিগন্যান্সি সাপ্রেস হয়। সাধারণত হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে এই ৩ টা অপশনই দেওয়া হয়। ৩ টাই দেওয়া হয়। আর লো রিস্ক পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয় যে থাইরয়েডেক্টমি করলেই হবে। বেরি ল্যাবে একটু করে লেখা আছে। এটা একটু আপনারা দেখে নিয়েন। অথবা প্রিন্সিপাল প্র্যাকটিস অফ সার্জারি এই বইটাতে হচ্ছে এন্ডোক্রাইন সার্জারির কথাগুলা ভালো আছে। হ্যাঁ? থাইরয়েডের ক্ষেত্রে এই কথাগুলা ভালো আছে। আরেকটা প্রশ্ন আসে থাইরয়েড থেকে যে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। ঠিক আছে? এই ক্ষেত্রে এই যে থাইরয়েড মেলিগনেন্সির যে ট্রিটমেন্ট বলা করা হইলো, এই ট্রিটমেন্ট ছাড়াও একটা জিনিস জরুরি। কি জিনিস জরুরি? লিম্ফ নোড রিসেকশন। ভেরি গুড। আরেকটা জরুরি কথা আছে। শুনেন, মেডুলারি থাইরয়েড ক্যান্সার হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ ম্যান। ঠিক আছে? হ্যাঁ? ম্যান সিনড্রোম আমরা বলি না, এই ম্যান সিনড্রোমের কম্পোনেন্ট। এটা একটা জেনেটিক ডিজিজ। ম্যান সিনড্রোমটা জেনেটিক ডিজিজ। সুতরাং তার ক্ষেত্রে তার ফ্যামিলির অন্য কারো হচ্ছে আ এই জিন আছে কিনা, ঠিক আছে? এটাকে জেনেটিক ডায়াগনোসিস করতে হবে আপনাদের। হুম? স্ক্রিনিং বলে আমরা আরকি। জেনেটিক স্ক্রিনিং করতে হবে। এবং ফ্যামিলি মেম্বারের ভিতরে ব্লাড রিলেশনের ফ্যামিলি মেম্বারের ধরেন একজন হচ্ছে ২৪ বছর বয়সের লোক, তার হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা হলো। তার একটা ভাই আছে ১৩ বছরের। তার ক্ষেত্রে যদি আপনাদের ওই জিনের এক্সপ্রেশন থাকে, তাইলে তার প্রোফাইলেকটিক থাইরয়েডেক্টমি করা লাগবে। সুতরাং আমরা ওই প্রোফাইলেকটিক থাইরয়েডেক্টমি পর্যায়ে যাব না। কিন্তু অন্য একটা কথা ইম্পোর্টেন্ট, তার সিবলিংস যদি থাকে, তাইলে তাদের আমাদের হচ্ছে জেনেটিক স্ক্রিনিং করতে হবে। এটা ভাইভায় আসবে। সাধারণত আপনাদের পরীক্ষায় মেডুলারি থাইরয়েড কার্সিনোমা আসে না। কিন্তু ভাইভায় আসে যেহেতু আমি একটু বললাম এটা মাথায় রাইখেন। আচ্ছা, এই সিনারিওটা একটু দেখেন তো। আমরা জানি যে গ্রুপ ডি থেকে একটা অংশ হচ্ছে ইউরোলজি থেকে থাকে। ঠিক আছে? এখন ইউরোলজির একটা প্রশ্ন হচ্ছে এরকম, এটা কিন্তু আপনাদের খুব সম্ভব জুলাই বলতেছি নভেম্বর ২০১৮ তে মনে হয় আসছে। A 55-year-old man presented with a bimanually palpable mass in his right loin. ঠিক আছে? হ্যাঁ, এখন এটা থেকে আপনাদের ডায়াগনোসিস কি বলেন তো? Bimanually palpable mass in his right loin. স্যার রেনাল সেল কার্সিনোমা, পলিসিস্টিক কিডনি ডিজিজ, হাইড্রোনেফ্রোসিস, স্যার এগুলা হতে পারে স্যার। ভেরি গুড। ঠিক আছে। কিন্তু আমি যদি এক কথায় বলি তাইলে এটা হচ্ছে এনলার্জ কিডনি, তাই না? জি স্যার। হ্যাঁ? এনলার্জ কিডনি। ইট মে বি কজড বাই ওই যে ফলোইং ডিজিজ। ১ম কথাটা হচ্ছে এই bimanually palpable যেহেতু হইছে এবং সেইটা নিয়েই প্রেজেন্ট করছে। তো এটা এনলার্জ কিডনি। এখন এনলার্জ কিডনির কজ যেটা দেখেন। এইখানে আপনারা রিলেভেন্ট হিস্ট্রি কি নিবেন? ওই যে দেখেন আমরা তাইলে সিম্পটম গুলা থেকে আসতে হবে, হ্যাঁ? রেনাল সিম্পটম যেগুলা থাকে, ইউরোলজির যে সিম্পটম যেগুলা থাকে সেগুলাতে আসতে হবে। ১ম কথা এখানে খুবই ভাইটাল যে তার হেমাচুরিয়া আছে কিনা, তাই না? হেমাচুরিয়া আছে কিনা, লোয়েন পেইন আছে কিনা, এই ২ টা জিনিস ভাইটাল। তার সাথে অ্যাসোসিয়েটেড ফিচার অফ আপার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম। এটা কিন্তু লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম হবে না। এটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে? সিম্পটম আছে কিনা। হ্যাঁ? ইউটিআই কিন্তু সেটা কিন্তু আমার ব্লাডারে না। এটা হবে উপরে কারণ পালপেবল কিডনি এবং ওয়ান সাইডে। সুতরাং ওইদিকে হচ্ছে গিয়ে আপার ইউটিআই এর কোন ফিচার আছে কিনা এটা আমাদের সার্চ করতে হবে। তাই এইভাবে আমরা রিলেভেন্ট হিস্ট্রি নিব। ইনভেস্টিগেশন কি হবে? আপনারা হ্যাঁ, ইজিয়ার থেকে ডিফিকাল্ট এ যাবেন। কখনোই শুরু করবেন না যে আমরা এখানে হচ্ছে আইভিউ অথবা সিটি ইউরোগ্রাম করব। এইভাবে শুরু করবেন না।
আপনাদের শুরুই হবে হচ্ছে গিয়ে এই জায়গায় ক্ষেত্রে আমরা ইউরিন রুটিন এন্ড মাইক্রোবায়োলজি এক্সামিনেশন করব। দেন হচ্ছে ব্লাড কাউন্ট দেখব। কেন? হাইড্রোনেফ্রোসিস থাকলে অথবা রেনাল মাস থাকলে হেমাচুরিয়া থাকতে পারে। হাইড্রোনেফ্রোসিসের কারণে কিডনি ফেইলিওর যদি থাকে, ওয়ান সাইডের কারণে সাধারণত ফেইলিওর হয় না যদি অপোজিট সাইড কম্প্রোমাইজ না থাকে, কিন্তু এনিমিয়া কিন্তু থাকতে পারে। ক্রিয়েটিনিন নরমাল থাকলেও কিন্তু তার পেশেন্ট কিন্তু এনিমিক থাকতে পারে। সুতরাং এইভাবে আপনারা যাবেন, ব্লাড পিকচার যাবেন, দেন ইমেজিং যাবেন। আর সব শেষে আপনারা ওই যে আমরা স্প্লিট ফাংশন যেটা দেখি, আইসোটোপ্যানোগ্রাম পর্যন্ত আপনারা লিখতে পারেন। ঠিক আছে? আইবিইউর ক্ষেত্রে অবশ্যই সেরাম ক্রিয়েটিনিন আগে বলবেন। যে if serum creatinine is normal, you can go for intravenous urogram. ট্রিটমেন্ট অপশন অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস। এইখানে দেখেন এটা এনলার্জ কিডনি। ধরে নেন যে দিস মে বি হাইড্রোনেফ্রোসিস। আমরা হাইড্রোনেফ্রোসিস এর একটা স্পেসিমেন দেখেছি। ঠিক আছে? সেইখানে আমরা কিছু ডিসকাস করেছিলাম যে অ্যাকর্ডিং টু কজ আমরা ট্রিট করব। কি কজ থাকতে পারে? ইট মে বি কনজেনিটাল। ঠিক আছে? 55 ইয়ার ওল্ড মেনে কিন্তু আর কনজেনিটালের সুযোগ নাই। হ্যাঁ, এখানে পিকচার যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে টিউমার, ট্রমা আর স্টোন থাকতে পারে। তো অ্যাকর্ডিং টু ওইভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন। টিউমারের জন্য কি ট্রিটমেন্ট করবেন? স্টোনের কারণে যদি তার হচ্ছে হ্যাঁ ইউরিনারি অবস্ট্রাকশন হয় তাইলে তার জন্য কি ট্রিটমেন্ট করবেন? আর হচ্ছে গিয়ে যদি কোনো ট্রমার কারণে কোনো স্ট্রাকচার ডেভেলপ করে সেটার কারণে আপনারা কি ট্রিটমেন্ট করবেন? ঠিক আছে? এইটুকু পর্যন্ত থাকুক। এখন এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এইটুকুর ভিতরে কারো প্রশ্ন আছে কিনা? দেখেন, একটা কথা বলি, থাইরয়েড, ব্রেস্ট এবং ইউরোলজি থেকে সাধারণত আপনাদের ক্লিনিক্যাল পিকচার গুলা থাকে। আর ট্রমা, চেস্ট ট্রমা, পেডিয়াট্রিক সার্জারি এগুলা থেকে ইউজুয়ালি থাকে হচ্ছে ওই যে নন সিনারিও বেসড কোয়েশ্চন যেগুলা। যেমন চেস্ট ট্রমার ক্ষেত্রে নিউমোথরাক্স, টেনশন নিউমোথরাক্স, প্লায়াল চেস্ট এগুলা খুবই ইম্পর্টেন্ট। টেনশন নিউমোথরাক্সের প্যাথোফিজিওলজি আসে, প্লায়াল চেস্টের হচ্ছে মেকানিজম আসে। ঠিক আছে? এই দুইটা আপনারা একটু দেখে নিবেন বা নোট ডাউন করে নিবেন। মেকানিজম অফ প্লায়াল চেস্ট আর প্যাথোফিজিওলজি অফ টেনশন নিউমোথরাক্স। কেন টেনশন নিউমোথরাক্সের কারণে পেশেন্ট কোলাপস করে? ঠিক আছে? হুম? যে এই যে ভালভ টাইপ নিউমোথরাক্স হইলো, সেখান থেকে টেনশন নিউমোথরাক্স ডেভেলপ করলো, তারপরে মিডলাইন শিফট হইলো। মিডলাইন শিফট হইলে আল্টিমেটলি কি হবে? কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আপনারা আজকে খুঁজে বের করবেন যে কেন তার হচ্ছে টেনশন নিউমোথরাক্স হয়। আর পেডিয়াট্রিক সার্জারি থেকে সাধারণত যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, পেডিয়াট্রিক আনডিসেন্ডেড টেস্টিস এর কোয়েশ্চনটা স্যারদের কাছে ফেভারিট। সেভারাল টাইমস এটা আসছে, অথবা হাইপোস্পেডিয়াস এপিস্পেডিয়াস, অর্থাৎ পেডিয়াট্রিক সার্জারির ভিতরে ইউরিনারি ট্র্যাক্টের রিলেটেড যেসব ডিজিজ আছে সেটা স্যারদের ফেভারিট। আনডিসেন্ডেড টেস্টিস নিয়ে শর্ট নোট গুলো আসে, এটা একটু দেখে নিবেন। ইউরোলজি থেকে ৩টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে এনলার্জ কিডনি, সেকেন্ড হচ্ছে গিয়ে রেনাল সেল কার্সিনোমা, আর থার্ড হচ্ছে হেমাচুরিয়া। ঠিক আছে? হ্যাঁ, হেমাচুরিয়া তার ম্যানেজমেন্ট, এনলার্জ কিডনি তার ম্যানেজমেন্ট, আর হচ্ছে রেনাল সেল কার্সিনোমা তার ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো একটু দেখে নিবেন। ব্রেস্টের ক্ষেত্রে ২টা প্রশ্ন এই ৪টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিনাইন ব্রেস্ট ডিজিজ, এই ফাইব্রোএডিনোমাটা আপনারা একটু দেখে নিয়েন। আর সেকেন্ড হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট, থার্ড হচ্ছে ব্রেস্ট এপসিস। ব্রেস্ট এপসিস এর পিকচারও কিন্তু প্রায় কাছাকাছি থাকে। যে একটা ইয়াং ল্যাকটেটিং উমেন আসবে, তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফিভার, টেম্পারেচার থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে। আর যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে যাব, একটা টেন্ডার ফ্লাকচুয়েশন আমরা পাইতে পারি, একটা টেন্ডার লাম্প আমরা পাবো ব্রেস্টে। ঠিক আছে? তো এই জায়গায় আমরা যেটা করি যে ইনসিশনের সার্জিক্যাল ড্রেনেজ করি এই ম্যানেজমেন্ট হিসাবে, ফলোড বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। তো এটা দেখে নিবেন। আর নিপল ডিসচার্জ আসে। ঠিক আছে? এই ৪টা প্রশ্ন আসে। থাইরয়েডের ক্ষেত্রে থাইরোটক্সিকোসিস উইথ গয়টার। বেশিরভাগ ক্ষেত্রে গ্রেভ ডিজিজের একটা পিকচার দেওয়া থাকে। আর সেকেন্ড থাকতে পারে থাইরয়েড ম্যালিগন্যান্সি।
মেলিগনেন্সির ক্ষেত্রে এই যে অ্যাসেসমেন্ট আর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট অপশন থাকে। থাইরয়েডের অ্যাসেসমেন্টটা কেউ বলতে পারবেন আমাকে? এনিওয়ান? থাইরয়েডের অ্যাসেসমেন্ট কিভাবে করবেন? শুনেন, এই জিনিসটা আপনারা লামডির বইতে থাইরয়েডের ক্ষেত্রে কি ক্লিনিক্যাল হিস্ট্রি নিবেন এটা দেখে নিবেন। থাইরয়েড হিস্ট্রি কিন্তু রিলেটেড টু লাম্প আর রিলেটেড টু থাইরয়েড ফাংশন, রিলেটেড টু কমপ্লিকেশন, এই ৩ ভাবে সাধারণত দেওয়া হয়। ঠিক আছে? যে এই লাম্পের রিলেটেড টু লাম্প মানে সেটা খুব তার রেপিড এনলার্জমেন্ট হইলো কিনা, হ্যাঁ? এটার জন্য তার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হয় কিনা, এই জিনিসগুলো আসে। আর তার সাথে হচ্ছে থাইরয়েড ফাংশন, অর্থাৎ তার সে পেশেন্ট হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড। এটা আপনারা চার্ট করে মুখস্থ করে ফেলবেন। যে হাইপোথাইরয়েড হলে তার কি ফিচার থাকতে পারে বিভিন্ন অর্গান সিস্টেমে, আর হাইপারথাইরয়েড হলে কি ফিচার থাকতে পারে, হাইপো এবং হাইপার। আর সবশেষে সাধারণত হচ্ছে কমপ্লিকেশন অর ডিস্টেন্ট মেটাস্টেসিস যদি থাকে ফিচার, এই ফিচার গুলা আপনাদের সার্চ করতে হয়, হিস্ট্রি নিতে হয়। হুম? আচ্ছা। এইটার সাথে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের একটা অংশ গেল হিস্ট্রি, সেকেন্ড অংশটা থাকে হচ্ছে এক্সামিনেশন। থাইরয়েডের ক্ষেত্রে ওই ২ ভাবে করতে হয়। একটা হচ্ছে লাম্প প্রপার আর হচ্ছে অ্যাসোসিয়েটেড বা অ্যাডজেসেন্ট স্ট্রাকচার। লাম্প প্রপারের ক্ষেত্রে থাইরয়েড দেখতে হয় ভালো করে। ঠিক আছে? এজ অল আদার লাম্প। খালি ফিক্সিটির ক্ষেত্রে মনে রাখবেন থাইরয়েড কিন্তু আমরা যে ফিক্সিটি দেখি, একটা হচ্ছে স্কিনের সাথে দেখি, আরেকটা স্টার্নোক্লিউডোমাস্টোয়েড এর সাথে দেখি। এই স্টার্নোক্লিউডোমাস্টোয়েড এ অনেক সময় আপনারা বলেন যে আন্ডারলাইং স্টার্নোক্লিউডোমাস্টোয়েড। থাইরয়েড কিন্তু স্টার্নোক্লিউডোমাস্টোয়েড এর মানে উপরে থাকে না। এটা আপনারা একটু খেয়াল করে বুঝলেন। যদিও আমরা ফিক্সিটিটা আসলে স্টার্নোক্লিউডোমাস্টোয়েড এর সাথে দেখি, কিন্তু এটা আন্ডারলাইং মাসল না। আর সবশেষে অ্যাডজেসেন্ট স্ট্রাকচার। অ্যাডজেসেন্ট স্ট্রাকচার এর ভিতরে একটা হচ্ছে লিম্ফ নোড দেখা হয়, ক্যারোটিড পালসেশনটা দেখা হয়, আর ট্রাকিয়া দেখা হয়। এই ৩ টা জিনিস আপনারা মেনশন করবেন। ইনভেস্টিগেশন করতে গেলে প্রথমেই বলতে হয় হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড করব। দেন হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করা হয়। যদি কোনো সলিটারি নোডিউল থাকে বা থাইরয়েড নোডিউল থাকে, তার সাথে থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড থাইরয়েড অ্যান্টিবডি, এই ৪ টা কথা বলতে হবে। আল্ট্রাসোনোগ্রাম, দেন হচ্ছে এফএনএসি, থার্ড হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ফোর্থ হচ্ছে থাইরয়েড অ্যান্টিবডি। সাধারণত আমরা থাইরয়েডের অ্যাসেসমেন্ট করতে গেলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই ৪ টা জিনিস মেনশন করি। ট্রমার ক্ষেত্রে তো অলরেডি বলছি, ইউরোলজির ক্ষেত্রেও বলা হয়েছে। এই যে প্রশ্নগুলা ডিসকাস করলাম এগুলা আজকে রাতে একটু দেখেন। আর আমি দেখি কিছু ছোট ছোট বক্স গুলা থাকে, সামারি বক্স, এগুলো আপনাদের গ্রুপগুলা একটু দিয়ে দিব। দিলে পরীক্ষার আগে ওইগুলা দেখলে ভালো হবে। বইয়ের চিপা-চাপায় কিন্তু কিছু জিনিস থাকে। যেমন আজকে আমরা গ্রুপে থেকে একটা কথা বলছি যে সার্স এর ডেফিনেশন, বেরি ল্যাবে সার্স এর ডেফিনেশন আছে, এটা দেখে নিন। পরীক্ষায় আসতে পারে। সার্স এবং হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশনের ডেফিনেশন দেওয়া আছে। আর একটা প্রশ্ন আসে প্রায়ই যে ডিভিটির প্রোফাইলেক্সিস কি? ভাইভায় অবভিয়াসলি জিজ্ঞেস করে, মানে প্রতি ওই যে প্রায় অর্ধেক স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করা হয়। কারণ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনে কিন্তু আপনাদের এভাবে জিজ্ঞেস করার খুব বেশি প্রশ্ন নাই। একটা হচ্ছে যে পাইরেক্সিয়া আর একটা হচ্ছে গিয়ে ডিভিটি। এই ২ টা জিনিস নিয়ে বেশি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? আর সার্জিক্যাল সাইট ইনফেকশন তো আপনারা অলরেডি এখানেই পড়ে নিচ্ছেন। তো ডিভিটির প্রোফাইলেক্সিসটা আসে। এটা কি প্রোফাইলেক্সিস নেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারা দেখবেন। এই তো। এর ভিতরে আর কারো প্রশ্ন আছে? স্যার 2019 এর মে মাসের কোশ্চেনটাতে স্যার এই প্যাটার্ন গুলো ফলো করা হয় নাই কেন স্যার? মানে এই যে যেমন স্যার গ্রুপ ডি তে দেখলাম যে ওখানে জিআইটি থেকে প্রশ্ন আসছে and মানে এই প্যাটার্নটা ফলো করা হয়নি। ইউজুয়ালি দেখেন, ইউজুয়ালি বেশিরভাগ জিনিসই কিন্তু ভাগ করা থাকে। হ্যাঁ, কিন্তু প্যাটার্ন ফলো না করলেও আপনি 19 এর কথা বলতেছেন, নভেম্বর 19 এর কথা মনে হয়, তাই না? না স্যার, মে 19 স্যার। নভেম্বর 19 আর স্যার 18 এর নভেম্বরে এই দুটো প্রশ্ন স্যার এই প্যাটার্নটা ফলো করছে। ঠিক আছে। তো ইউজুয়ালি দেখা যায় যে অনেক সময় আছে সাপ্লিমেন্টারি ব্যাচে, যেমন এই প্যাটার্নের ক্ষেত্রে দেখবেন যে গ্রুপ বি ক্ষেত্রে নভেম্বর 19 এবং নভেম্বর 18 এর একটু ডিফারেন্স আছে।
ঠিক আছে? কিন্তু এখন যে যে ম্যান্ডেটরি কম্পালসরি কোয়েশ্চন করা আছে, সেইখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনাদের শেষ ৩ টা প্রশ্ন প্রত্যেক গ্রুপে ক্লিনিক্যাল পিকচার থাকবে। তবে চ্যাপ্টার গুলো একটু ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ? চ্যাপ্টার গুলো অনেক সময় যে একটু ডিফারেন্ট হইতে ডিফারেন্ট আমি কেমনে বলি? যেমন হচ্ছে গ্রুপ বি তে আপনাদের অর্থোপেডিক্স থেকে কোয়েশ্চন করার কথা। ঠিক আছে? আর অর্থোপেডিক্স এর কোয়েশ্চন সাধারণত এইভাবে দেওয়া হয়, একটা ফ্র্যাকচার, একটা টিউমার, একটা ইনফেকশন থাকে। ঠিক আছে? ফ্র্যাকচার যেকোনো একটা ফ্র্যাকচার যেমন নেক ফিউমার থাকতে পারে, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার থাকতে পারে, হ্যাঁ? রেডিয়াস আলনার ফ্র্যাকচার থাকতে পারে, ক্লেভিকল ফ্র্যাকচার থাকতে পারে। ঠিক আছে? এই ফ্র্যাকচার গুলো সাধারণ থাকে। কিন্তু আবার দেখেন যে গ্রুপ ডি তেও কিন্তু ট্রমার অংশটুকু আছে। এখন এই ক্ষেত্রে কিন্তু একটু প্রশ্ন একটু এদিক সেদিক হইতে পারে। গ্রুপ ডি যে ট্রমার কোয়েশ্চন যেটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে ওইখানেও কিন্তু একটা মাল্টিপল ট্রমার পেশেন্টের পিকচার দেয়া থাকতে পারে। বেশিরভাগ সময় যেটা আ চ্যাপ্টার ওয়াইজ যেটা ফলো করা হয়, এখন যেটা বললাম, এইভাবেই দেওয়া হয়। কিন্তু কিছু ক্ষেত্রে ওই যে বললাম যে ব্যতিক্রম থাকতে পারে। যে ২-১ টা জায়গায় এই চ্যাপ্টার গুলা একটু এদিক সেদিক হইতে পারে। যেমন গ্রুপ সি তে সাধারণত হচ্ছে গিয়ে জিআইটির যে কোয়েশ্চন যেগুলো আছে, জিআইটি অ্যান্ড হেপাটোবিলিয়ারি এটাই থাকে। হ্যাঁ? কিন্তু আবার ওই বছরের প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আসছে। মে 2019 মনে হয়, তাই না? সাখাওয়াত? জি স্যার, ওই প্রশ্নটা স্যার মানে অনেক উল্টাপাল্টা মনে হয়েছে স্যার। ওই প্রশ্নটা একটু প্যাটার্নটা একটু অন্যরকম ভাবে আসে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে এই জিনিসগুলো আবার দেখেন। ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবেন এইবার এই আপনাদের ২৮-২৯ তারিখে তাদের তো আর বেশি দেখার সুযোগ নাই। কিন্তু থাইরয়েড এর ক্ষেত্রে এবং ব্রেস্ট এর ক্ষেত্রে যে পিকচার গুলো আমি দেখাইছি, এই পিকচার গুলা ধরেন এখানে ৪ টা প্রশ্ন আছে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। আমি কোন সাজেশন দিচ্ছি না। কিন্তু আসলেই থাইরয়েড এর ব্রেস্ট এ কিন্তু প্রশ্ন কম। আরো ২-১ টা প্রশ্ন যেমন ব্রেস্ট এর ক্ষেত্রে অ্যাবসেস এর পিকচারটা আপনাদের দেখে নিতে পারলে ভালো। থাইরয়েড এর ক্ষেত্রে মেলিগনেন্সি আমি এখানে সিনারিও দেই নাই, কিন্তু একটা সিনারিও কিন্তু আপনাদের থাকতে পারে। ঠিক আছে? এটা দেখে নিয়েন। আর আপনারা যারা হচ্ছে নেক্সট ইয়েতে পরীক্ষা দিবেন, আমি একটা ইয়ে দেখলাম যে ডিসেম্বরের 3rd উইকে মনে হয় 1st, 2nd, 3rd প্রফের পরীক্ষা এরেঞ্জ করার জন্য একটা প্রিপারেশন এর চিঠি পাঠানো হইছে। ঠিক আছে? হ্যাঁ? যে বিশেষ করে ফরেন স্টুডেন্ট যারা আছে তাদের এনলিস্টমেন্ট এর জন্য একটা চিঠি পাঠানো হইছে। তো ওইটা যেভাবে চিঠি দেওয়া হইছে এখানে কিন্তু মেনশনই করা যে ডিসেম্বরের 3rd উইকে ওই ওই ৩ টা প্রফের পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে আপনারাও ধরে নেন যে এর কাছাকাছি সময়ে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এই ডেডলাইন এর ভিতরে। খুব বেশি হইলে সেটা হয়তো জানুয়ারি যাইতে পারে। কিন্তু আপনারা ধরে নেন যে আপনাদের নভেম্বরের ভিতরেই আপনাদের অন্ততপক্ষে থিওরিটিক্যাল এবং হচ্ছে অস্থির জিনিসগুলা আপনাদের একদম মাথায় ঢুকাইয়া নিতে হবে। ক্লিনিক্যাল হয়তো কিছু ক্লাস আপনারা এসে করতে পারেন যদি পরিস্থিতি ইমপ্রুভ হয়। পরিস্থিতি কিন্তু ফ্লাকচুয়েটিং, হ্যাঁ? কোভিড পরিস্থিতি কিন্তু ফ্লাকচুয়েটিং। যে কখনো বাড়তেছে, কখনো মনে হচ্ছে যে না এখন একটু ভালোর দিকে আছে। কিন্তু এখনো বলা যাবে না। সুতরাং অন্ততপক্ষে থিওরিটিক্যাল জিনিস যেগুলো আছে, হ্যাঁ? আমার মনে হয় যে গ্রুপ করে নেন। যে প্রত্যেক সপ্তাহে যদি আপনারা একটা গ্রুপ করে দেখেন, গাইনি এবং সার্জারি একসাথে পড়ে ফেলেন। আর মেডিসিন একসাথে পড়েন। যে এই সপ্তাহে হচ্ছে আপনারা সার্জারির একটা গ্রুপ পুরা শেষ করবেন। তার সাথে গাইনির হয়তো 1/4 চ্যাপ্টার শেষ করবেন। নেক্সট উইকে আরেকটা গ্রুপ দেখবেন। এইভাবে করে নেন। পরীক্ষায় কিন্তু সাধারণত দেখা যায় যে অ্যা ১ম এ মেডিসিন হয়, তারপরে মেডিসিন গাইনি হয়, তারপরে সার্জারি হয় অথবা আপনাদের এই করেসপন্ডিং করে করা হয়। সুতরাং যেহেতু গাইনির চ্যাপ্টার গুলো এখন মেডিসিনে অনেক পড়া বেশি, সার্জারির সাথে গাইনি এড করে আপনারা ৪ সপ্তাহে একবার রিভিশন দেন সার্জারি গাইনি আর শেষে মেডিসিন দেন। কারণ মেডিসিনের টুকটাক জিনিস পরীক্ষার আগে যদি না পড়েন মনে থাকবে না। সার্জারি এখন গুছায় নেন, সার্জারির প্রশ্ন কিন্তু কম। এলোমেলো হইতে পারে, হ্যাঁ? প্রশ্নগুলো দেখলে এলোমেলো মনে হয় কিন্তু প্রশ্ন কিন্তু কম। মেডিসিনে যেভাবে অনেক চ্যাপ্টারে অনেক প্রশ্ন থাকে, সার্জারিতে কিন্তু এত প্রশ্ন নাই। হুম। সুতরাং একটু যদি গুছায়া পড়েন তাইলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। কারো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি অনুপমের সাথে যোগাযোগ করে যদি নেক্সট কোনো ক্লাস নিতে হয়
সপ্তাহে একটা বা দুইটা, এর বেশি না, এবং এটা ম্যান্ডেটরি না। যার ভালো লাগবে মনে করেন যে একটু আমরা ডিসকাস করব। আর আজকে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হয়েছে এই কারণে যে আমাদের যে সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দিবেন ওনাদেরও কিন্তু এই এই গ্রুপটা বলা জরুরি ছিল। হ্যাঁ, এই গ্রুপের প্রশ্নগুলা বলা জরুরি ছিল। এই কারণে আমি চেষ্টা করছি যে একটু তাড়াহুড়া করার জন্য। ওনাদের হয়তো সাপ্লিমেন্টারি ব্যাচের আরেকটা ক্লাস যদি সম্ভব হয় নিব, আর না হইলে হয়তো ওনারা আহ, বাকিটা ওনাদের গ্রুপে কিছু ডিসকাশন করবো। আর আপনাদের আরো ক্লাস নিতে পারি যদি আপনাদের এটাতে সমস্যা না থাকে, সপ্তাহে একটার বেশি না। ঠিক আছে, ভালো থাকেন।